এই টপিকটা, হ্যাঁ, এই টপিক থেকে পরীক্ষায় সব সময় কোশ্চেন আসবে, এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আপনি এখান থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে যেটা মনে রাখতে হবে যে প্রিপোজিশন জিনিসটা কি এবং এটার ব্যবহারটা কিভাবে করতে হয়। আমরা প্রথমেই প্রিপোজিশন সম্পর্কে একটা বেশ কিছু কথা বলে নিব। যে দেখেন, প্রিপোজিশন জিনিসটা কি সেই কথাটা আমাদের সবচেয়ে প্রথমে বুঝতে হবে। আমরা অনেক পুরোনো টেকনিক থেকে শিখে আসি প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। তো আমি কয়েকটা কথা লিখি যে প্রিপোজিশন সম্পর্কে সর্বপ্রথম যে কথাটা মনে রাখবেন যে এটা হচ্ছে এক ধরনের রিলেটিভ ওয়ার্ড। প্রথম কথা মনে রাখবেন এটা হচ্ছে এক ধরনের রিলেটিভ ওয়ার্ড। দ্বিতীয় কথা হচ্ছে কাকে রিলেট করবে। উত্তর হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অথবা অর এনি আদার ওয়ার্ড। দেখেন, প্রিপোজিশনের সংজ্ঞাটা যদি হুট করে আমি এখানে জিজ্ঞাসা করি, অনেকেই হয়তো বলতে পারবেন না। একটু মনে মনে চিন্তা করে দেখেন প্রিপোজিশনের সংজ্ঞাটা কি, এবং আমি বুঝাই দিই প্রিপোজিশনের সংজ্ঞাটা কি রকম। একটা সেন্টেন্স লিখি, দেখেন, দা স্টুডেন্টস আর সিটিং অন দা বেঞ্চেস। আচ্ছা, কথা মন দিয়ে শুনবেন এবং খুব ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। প্রিপোজিশন সম্পর্কে প্রথমে কি বলছি, এটা একটা রিলেটিভ ওয়ার্ড। রিলেটিভ ওয়ার্ড মানে কি, সে রিলেট করবে। কাকে রিলেট করবে? পরের লাইনে উত্তর দিচ্ছি, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অর এনি আদার ওয়ার্ড, কিংবা যে কোনো সেন্টেন্সকে সে রিলেট করবে। যে কোনো বা মানে যে কোনো একটা শব্দকে সে বা শব্দ গুচ্ছকে সে রিলেট করবে। এখন এই সেন্টেন্সটাতে দেখেন সে কি করতেছে, দা স্টুডেন্টস আর সিটিং, এই যে এখানে একটা আছে অন দা বেঞ্চেস। এখন কিছু সময়ের জন্য এই অনটাকে ড্রপ করেন। এখন দেখেন বাক্যটার অর্থ কি দাঁড়ায়, দ্য স্টুডেন্টস আর সিটিং দ্য বেঞ্চেস, ছাত্ররা বসে আছে বেঞ্চ। বাক্য কি হবে? না স্যার, না স্যার। সম্পূর্ণ ঠিক। বাক্যটা হবে না, ছাত্ররা বসে আছে বেঞ্চ। বাংলায় বলতে গেলে আমরা কিন্তু কি বলতেছি, ছাত্ররা কোথায় বসে আছে? বেঞ্চে বসে আছে। খেয়াল করেন, একটা লাস্টে এ লাগতেছে, এটার জন্য আপনি এটা ব্যবহার করলেন অন। আরেকটা সেন্টেন্স লিখি, সাম প্লেস কুল ওয়াটার অন দেয়ার ফেসেস, অন দেয়ার ফেসেস। আচ্ছা, যদি ভালোভাবে খেয়াল করি, এইখানে দেখি দুইটা একই রকম প্রিপজিশন লেখা হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু কাজ দুইটার দুই রকম হচ্ছে। খেয়াল করেন, আমরা বলছি রিলেট করবে, তাহলে প্রিপজিশন তারপরে যে থাকবে তাকে রিলেট করবে। কার সাথে রিলেট করবে বলেন? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ আর এনি আদার ওয়ার্ড। নাউনের সাথে রিলেট করতে পারে, প্রোনাউনের সাথে রিলেট করতে পারে, নাউন ফ্রেজের সাথে, অথবা একটা কথা বলছি এনি আদার ওয়ার্ড। অর্থাৎ স্যার সে ভাতকে রিলেট করতে পারে, সে অ্যাডজেক্টিভ কে রিলেট করতে পারে, যে কাউকে রিলেট করতে পারবে। সে কার সাথে রিলেট করবে? এখন দেখেন, একটা ছোট সেন্টেন্স লিখে আমরা প্রথমে শুরু করি যে উই আর অন, অথবা উই আর ইন এ রুম। খেয়াল করেন, উই আর ইন এ রুম বাক্যটাকে যদি এইভাবে লিখি উই আর, তাও হবে। কিন্তু যদি এইভাবে লিখি উই আর এ রুম, এখন কি হবে? 3 নম্বর বাক্যটা কি হবে? এই বাক্যটা কি হবে? না স্যার, হবে না স্যার। আচ্ছা, এই বাক্যটা হবে না। কেন হবে না বলেন তো? বাক্যে তো সাবজেক্ট আছে, ভার্ব আছে, জেনারেল হিসাবে অবজেক্টও আছে, তিনটাই আছে, তাহলে হবে না কেন? স্যার কমপ্লিট সেন্স দিচ্ছে না স্যার। কমপ্লিট সেন্স দিচ্ছে না। সবাই একমত কিনা? সবাই আমরা খেয়াল রাখার চেষ্টা করব যে এইটাই সঠিক উত্তর, যে কমপ্লিট সেন্স দিচ্ছে না।
কেন কমপ্লিট সেন্স দিচ্ছে না? খেয়াল করলে দেখেন, এই এ রুমটা এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে না, আসলে এটা অবজেক্ট না, এটা একটা সেন্টেন্সের বাড়তি অংশ হিসেবে যুক্ত হচ্ছে। আর বাড়তি অংশ যখন যুক্ত হবে, তখন এই অংশটাকে যুক্ত করার জন্য একটা রিলেটিং ওয়ার্ড লাগবে। বেশিরভাগ সময় একটা রিলেটিং ওয়ার্ড লাগবে। এই রিলেটিং ওয়ার্ডটাই হচ্ছে প্রিপোজিশন। কিন্তু দেখেন, যখন এই বাড়তি ওয়ার্ডকে আপনি সেন্টেন্সের সাথে যুক্ত করবেন না, তখন এইখানে সাবজেক্ট আর ভার্ব, দেখেন 2 নম্বর বাক্যটা কিন্তু সঠিক সঠিক অর্থ প্রকাশ করছে, উই আর, আমরা হই বা আমরা আছি। তাহলে প্রিপোজিশন দেখেন, প্রথম লাইনে কি হচ্ছে, উই আর ইন এ রুম, আমরা একটি কক্ষে আছি। বাংলা যদি লিখি আমরা এভাবে, আমরা একটি কক্ষে আছি। ভালো কথা। কক্ষ শব্দটাকে যদি একটু ভাঙেন, বিশ্লেষণ করেন, দেখেন পাবেন কক্ষ যোগ এ। এখানেও দেখেন কি পাচ্ছেন, বিভক্তি পাচ্ছেন। এখানেও বিভক্তি পাইছেন, এখানেও বিভক্তি পাবেন। দেখেন, সব জায়গাতেই একটা একটা করে বিভক্তি পাওয়া যাবে। এখন প্রিপজিশনের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো, প্রিপজিশনের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো, এই যে তোমাকে একটু দেখাই দিছি, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি। বলো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওকে, বলো, পরে আবার কথা বলবো। কথা বলবো। ওকে, বাই। বাই। থ্যাংক ইউ। গুড বাই। আচ্ছা, একটু কথাটা মন দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব। পুরোনো একটা ক্লাসের কথায় ফেরত যায়, একটা শব্দ বাক্যে কোন পার্টস অফ স্পিচ, সেটা নির্ভর করে বাক্যে তার ব্যবহারের উপর। আবারও বলছি, একটা শব্দ বাক্যে কোন পার্টস অফ স্পিচ, সেটা নির্ভর করে বাক্যে তার ব্যবহারের উপর। এই কথাটা কি মনে থাকবে? স্যার। জি স্যার। এটা আগেও বলেছি কয়েকবার। এখন প্রিপজিশনের ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে যে প্রিপজিশনও একই রকম ভাবে তার আচরণ, তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য, যাই বলেন না কেন, সবগুলোকে মিল রাখতে হবে। প্রিপজিশন সবসময় কি হিসাবে কাজ করবে? স্যার, রিলেটিং ওয়ার্ড। আচ্ছা, আমার মতো সমস্যায় আরেকজন আছে, এটা কে? নাদিয়া। সে বলছে আমি কোনো কথাই শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না এখনো না। না, শুরু থেকে শুনতে পাচ্ছি না। এনামুল, একটু দেখেন তো, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা, যারা আছেন? জি স্যার, কারো শুনতে পাচ্ছি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যেহেতু আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে হয়তো ওনারও আমারটার মধ্যে সমস্যা হয়েছে। এটা নাম দেখেন, নাদিয়া নাম গ্রুপে মেসেজ দিয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা যখন বললাম যে প্রিপজিশন শব্দগুলো আসবে, সে কাকে যুক্ত করবে? সে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করবে। এখন কথাটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা লিখছি এই পর্যন্ত, দেখেন প্রিপজিশন না থাকলে কোনো সমস্যা নাই, সেন্টেন্স ঠিকই হচ্ছে। কিন্তু প্রিপজিশন আসলে সমস্যাটা, আমাদের যখন প্রিপজিশন আসবে তখন মনে রাখতে হবে আসলে প্রিপজিশন কারেক্ট ভাবে ব্যবহার করতে হবে। আমাদের পরীক্ষায় এই একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে যে নিচের কোন শব্দ কি প্রিপজিশন, এটা একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে যে প্রিপজিশনের কোথায় ভুল আছে বা শূন্যস্থান দেওয়া থাকে, যে কোন শব্দটি বসবে। তো এটাতে যাওয়ার আগে, এটা দিয়ে আমরা আজকে এইগুলোই আলোচনা করব। তো এগুলোতে যাওয়ার আগে আমরা এখানে যেটা দেখতে দেখতে চাচ্ছি যে প্রিপজিশন যখন আসবে, আসলে কাকে যুক্ত করবে? নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করবে এবং প্রিপজিশনের সাথে রিলেট করবে। সে কারটার সাথে রিলেট করবে, আমি বলছি সে নাউনকে যুক্ত করতে পারে, নাউনের পরিবর্তে যা বসে সব যুক্ত করতে পারে, ভার্বকে যুক্ত করতে পারে, অ্যাডজেক্টিভকেও যুক্ত করতে পারে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে অ্যাডজেক্টিভ কিভাবে যুক্ত হয় বা ভার্ব কিভাবে যুক্ত হয়। একটু খেয়াল করেন তো, দ্য স্টুডেন্টস আর সিটিং অন দ্য বেঞ্চেস, এই অনটা, এটা যদি কানেক্টিং ওয়ার্ড হয়, বাকিগুলো মুছে ফেলি। একটু খেয়াল করেন, আমি সংজ্ঞায় বলছি কি, যে প্রিপজিশন কি কি যুক্ত করতে পারবে?
নাউন কেও যুক্ত করে, অ্যাডজেক্টিভ কেও যুক্ত করে, ভার্ব কেও যুক্ত করে, এবং নাউন ফ্রেজ এমপি লিখলাম, অথবা প্রোনাউন কেও যুক্ত করে। এই তিনটা জায়গা। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার তিনটা জায়গায় প্রিপোজিশন কিভাবে যুক্ত করে? আমরা সারা জীবন কিন্তু শিখে আসছি যে প্রিপোজিশনের পরে নাউন বসে, অর্থাৎ নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে কি বসে? প্রিপোজিশন বসে। তো এই প্রিপোজিশন যে বসলো এখানে, সে রিলেশন তৈরি করতেছে। কার সাথে রিলেশন করতে তৈরি করতেছে? দেখেন, সিটিংটা কোথায় হইছে? সিটিংটা কোথায় স্যার বেঞ্চে। বসে আছে? কোথায় বসে আছে? বেঞ্চ। বেঞ্চে। তাহলে এই সিটকে কার সাথে যুক্ত করছে? স্যার বেঞ্চের সাথে। সবাই একটু শুনি এবং রেসপন্স করি। দেখেন কার সাথে। আপনার বোর্ডে করতে চাইছেন জন্যই আমার রেসপন্সটা দরকার, না হলে ওই কম্পিউটারে লেখা যায়। দেখেন কার সাথে যুক্ত করতেছে? সে বেঞ্চের সাথে সিটিং কে যুক্ত করতেছে। তাহলে সিটিং কোন পার্সন পিস? স্যার ভার্ব। তাহলে সে কাকে যুক্ত করছে? নাউনের সাথে। নাউনের সাথে ভার্বকে যুক্ত করে একটা অর্থে পূর্ণতা তৈরি করছে। আরেকটা কি লিখছে এখানে? সাম ইজ প্লেস কোল্ড ওয়াটার। ওয়াটার কোন পার্সন পিস? স্যার নাউন। কথা বলেন। নাউন। ওয়াটার কোন পার্সন পিস? নাউন। তাহলে নাউন। নাউনের সাথে কাকে যুক্ত করছে? স্যার নাউনের ফেস সাথে। কে যুক্ত করছে। তাহলে দেখেন প্রিপজিশন কাকে যুক্ত করলো? নাউন কেও যুক্ত করলো, ভার্ব কেও যুক্ত করলো। এই প্রিপজিশন এখানে যুক্ত করে যে পানিটা কোথায় দেয়? পানিটা মুখে দেয়। অর্থাৎ ভাবের পূর্ণতা তৈরি করতেছে। ভাবের, অর্থাৎ ভাব প্রকাশের পূর্ণতা প্রকাশ করতেছে, পূর্ণতা তৈরি করছে। এটা হচ্ছে প্রিপজিশনের কাজ। এই কাজটা যদি বুঝেন তাহলে আপনি এই কাজটা যদি বুঝেন তাহলে আপনি সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারবেন বা বুঝতে পারবেন, যেখানে আপনার স্বাভাবিকভাবে আর কোনো ভুল হবে না। আচ্ছা, ভাবের পূর্ণতা তৈরি করলো, এখন বাকি থাকলো অ্যাডজেক্টিভ কিভাবে যুক্ত করা। যেমন হি ইজ ফন্ড অফ সুইট। দেখেন তো, হি ইজ ফন্ড অফ সুইটস, মিষ্টি জাতীয় খাবার তার পছন্দ। এই ফন্ড কোন পার্সন পিস? এই ফন্ড কোন পার্সন পিস বলেন? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর সুইটটা প্রিপজিশনের পরে বসছে, তাহলে এটা নাউন। কার সাথে যুক্ত হইছে? স্যার নাউনের সাথে। নাউনের সাথে। প্রিপজিশন তাহলে কি করছে? নাউনকে কয়জনের সাথে যুক্ত করছে? নাউনের সাথে যুক্ত করছে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করছে, ভার্বের সাথে যুক্ত করছে। তাহলে এই জায়গাতে আমরা কি খেয়াল রাখবো? এই জায়গাতে আমরা খেয়াল রাখবো যে প্রিপজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটা রিলেশনের কাজ করে। নাম্বার ওয়ান, রিলেশনের কাজ কার কার সাথে করে? নাউন, নাউন ফ্রেজ, অথবা এনি আদার ওয়ার্ড। কেন? 3 নাম্বার কথা হচ্ছে কেন তৈরি করে? অর্থ হচ্ছে বাক্যের সেন্সিবল করার জন্য, অর্থাৎ বোধগম্য করার জন্য, বা বাক্যটাকে সেন্স তৈরি করার জন্য, বা আমরা বলতে পারি বাক্যের পূর্ণতা প্রদান করার জন্য। তাহলে প্রিপজিশন কাকে বলে? এই সংজ্ঞা থেকে বলতে পারি যে প্রিপজিশন হচ্ছে এমন একটা শব্দ বা এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসবে, বা অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউনকে ওই নাউন ফ্রেজের সাথে যুক্ত করবে। অর্থাৎ প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটা অবশ্যই নাউন। সবসময় খেয়াল রাখবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, এই যে 4টা কথা খেয়াল রাখবেন এখানে আমি যেগুলো লিখছি, যে একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কয় ধরনের আমি বলছি পরীক্ষায় প্রশ্ন আসবে যে 1 নাম্বার, যে শূন্যস্থান পূরণ, প্রিপজিশন বসাইতে হবে যে এই শব্দের সাথে কোন প্রিপজিশন বসবে। 2 নাম্বার আসবে বাক্যের কোন শব্দটি, কোনটি প্রিপজিশন, অথবা আসবে প্রিপজিশন দিয়ে কোনটি সঠিক, কোনটি কারেক্ট। এই 3 ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকে। আরেকটা প্রশ্ন অনেক সময় থাকে ডিরেকশন রিলেটেড, টাইম রিলেটেড, যে কোনটা আগে হবে। সাধারণত পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জায়গাতেই আসে যে নিচের কোন শব্দটিতে, ও নিচের বাক্যটিতে বা নিচের কোন শব্দটি প্রিপজিশন বা কোনটিতে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে, কিংবা কোনটিতে সঠিকভাবে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে। এই যে কথাগুলো আসবে সেটাই হচ্ছে প্রিপজিশনের জায়গা।
তো আপনি যদি সংজ্ঞা জানেন তাহলে আপনি যুক্ত করতে পারবেন। তাহলে প্রিপজিশন কার কাজ করবে? রিলেশনের কাজ করবে। কাকে কার সাথে রিলেট করবে? নাউন প্রোনাউনের সাথে এনি আদার কে। কেন? এনি আদার ওয়ার্ড কে কেন যুক্ত করবে? সেন্স তৈরি করার জন্য। তাহলে প্রিপজিশনের সংজ্ঞা যদি পুরোটা বলি তাহলে সংজ্ঞাটা এইভাবে বলতে পারি: প্রিপজিশন এমন একটি শব্দ যেটি নাউন প্রোনাউনের বা নাউন ফ্রেজের পূর্বে বসবে, বসে ওই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো অংশের সম্পর্ক স্থাপন করবে এবং বাক্যের অর্থের পূর্ণতা প্রদান করবে বা আরো ক্লিয়ারেন্স তৈরি করবে। তখনই সেটাকে আমরা কি বলবো? প্রিপজিশন বলবো। উদাহরণস্বরূপ যে উদাহরণগুলো আমি লিখছিলাম সেটা মনে রাখতে পারেন। যদি মনে রাখতে পারি তাহলে দেখবেন যে প্রিপজিশনের ক্ষেত্রে ক্ষেত্রটা ঠিক হয়ে যাবে। এই তিনটা জিনিস খেয়াল রাখবো: রিলেশন, এটা এটা। এবং আরো একটা জিনিস খেয়াল রাখবো যে প্রিপজিশন কি করবে। প্রিপজিশনের পরে সর্বদা যে শব্দটি থাকবে, প্রিপজিশনের পরে সর্বদা যে শব্দটি থাকবে সেটা সব সময় অবজেক্ট হিসেবে কাজ করবে সেন্টেন্সে। অথবা আমরা তো বলি প্রিপজিশনের পরে নাউন হয়, প্রিপজিশনের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম হয় না। প্রিপজিশনের পরে সবসময় কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। প্রিপজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হবে, কখনোই সাবজেক্টিভ বা সাবজেক্ট ফর্ম হবে না। এই যে আমি লিখে দিয়ে ক্রস দিয়ে দিলাম, এটা মনে রাখবেন। সবসময় কোনটা হবে? অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। তাহলে প্রিপজিশনের পরে যেহেতু অবজেক্টিভ ফর্ম হয় তাহলে সেটা সব সময় নাউন বা নাউন ফ্রেজই হবে। কিন্তু আগে কি কি হইতে পারে? আগে এই যে তিনটা যে বললাম, অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউন, এই সবগুলোই হতে পারে। আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিপজিশন সেন্টেন্সে কিসের কাজ, মানে কি করে থাকে, যে প্রিপজিশনের মানে কাজটা কি। মনে রাখবেন প্রিপজিশন এমন একটা শব্দ যেটা ইন্ডিকেট করবে। আমি একবার সংজ্ঞার মতো করে লিখে দিচ্ছি: ইট ইন্ডিকেটস। হ্যাঁ, একটা এটা কি ইন্ডিকেট করবে? লোকেশন। আরো কি ইন্ডিকেট করবে? লোকেশন লেখেন। টাইম ইন্ডিকেট করবে। ঠিক আছে? লোকেশন ইন্ডিকেট করবে, টাইম ইন্ডিকেট করবে, ডিরেকশন। আরেকটা হচ্ছে ডিরেকশন, একটু মনে রাখতে হবে, আমি উদাহরণ দিচ্ছি সবগুলো। ডিরেকশন, আরেকটা হচ্ছে কজ, আরেকটা হচ্ছে ম্যানার। কথা কি বুঝতে পারছেন না ভেজাল হচ্ছে? স্যার বুঝতে পারতেছি স্যার। স্যার বুঝতে পারতেছি স্যার। আমি একটু রিপিট করি বারবার, কারণ রিপিট করলে মনে হয় যেন কথাটা বারবার যেন মাথায় ঢুকে যায়। খেয়াল করেন, প্রিপজিশনের পরে যা বসবে অবজেক্ট। অনেক কথা বলে ফেলছি এখানে। প্রিপজিশন রিলেশনের কাজ করে, এগুলোর কাজ করে। এবং প্রিপজিশন কাকে নির্দেশ করে? লোকেশনকে, টাইমকে, ডিরেকশনকে, কজকে, ম্যানারকে। আমি সবগুলোর একটা করে উদাহরণ দিই, তাহলে আপনাদের জিনিসটা আরো বুঝতে ইজি হবে। ঠিক আছে, একটু খেয়াল করেন। এই এখানে দিই, ছোট ছোট উদাহরণ দিই। দেখেন, লোকেশনকে কি কি বলছি? লোকেশন একবার আমার সাথে সাথে বলেন: লোকেশন, টাইম, ডিরেকশন। লোকেশন, টাইম, ডিরেকশন, কজ এন্ড ম্যানার। প্রিপজিশন কি করবে? এই কাজগুলোকে ইন্ডিকেট করবে, এইগুলোকে ইন্ডিকেট করবে। আমি পাঁচটা উদাহরণ লিখতেছি, দেখেন তো আমরা সবগুলো খুঁজে পাই কিনা। দা বুক ইজ অন দা টেবল। আচ্ছা, একটা লিখলাম। তারপরে লিখতেছি হি ইজ হি ইজ গোয়িং টু মার্কেট। আই উইল মিট ইউ at 3 p.m. ঠিক আছে? Due to rain, I could not go out. Go out. আর হচ্ছে he writes with a pen. দেখেন তো এই পাঁচটা সব কিছু আছে কিনা এখানে?
কথা বলেন, আছে সবকিছু? স্যার ম্যানারটা ধরতে পারতেছি না। ম্যানার হচ্ছে পদ্ধতি। হি রাইটস উইথ এ পেন, সে কি দিয়ে লেখে, কিভাবে করে, কোন পদ্ধতিতে কাজ করে, এরকম। এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে আসে পরীক্ষায়। ফ্রেজ যখন আইডেন্টিফিকেশন করতে দেয় তখন এই যে এগুলো আসে, ওটা ফ্রেজের মধ্যে আমরা পড়বো। তো এখানে দেখেন, দা বুক ইজ অন দা টেবিল, কাকে নির্দেশ করছে? লোকেশন, লোকেশন না? জি স্যার, লোকেশন স্যার। আচ্ছা, ইজ গোয়িং টু মার্কেট কাকে নির্দেশ করছে? ডিরেকশন। ডিরেকশন। আই উইল মিট ইউ এট 3 p.m. কাকে নির্দেশ করছে? টাইম। টাইম। ডিউ টু রেইন আই কুড নট গো আউট, কজ। কজ। হি রাইটস উইথ এ পেন, সে কিভাবে লেখে? কলম দিয়ে লেখে। কিভাবে লেখে? কলম দিয়ে লেখে। তাহলে দেখেন তো, প্রিপজিশন কাকে কাকে যুক্ত করছে? লোকেশন, টাইম, ডিরেকশন, কজ, ম্যানার। এই জিনিসগুলো মনে রাখবেন। আপনি তাহলে এগুলো মনে রাখলে প্রিপজিশন, বাক্যে কোনটাতে প্রিপজিশন আছে। যেমন এবার পরীক্ষায় আসছিল, সম্ভবত এরকম একটা সেন্টেন্স আসছিল, দা, লেখা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা ম্যান যাচ্ছে। ওয়াজ ওয়াকিং পাস্ট দা পোস্ট অফিস। ঠিক আছে, এই সেন্টেন্সটা যতদূর মনে আছে আসবে, এক মিনিট। বলেন তো এখানে, পরীক্ষায় যতদূর আমার মনে আছে, পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসছিল যে নিচের কোন বাক্যটিতে এই পাস্ট হচ্ছে প্রিপোজিশন। এইভাবে আসছিল যে নিচের কোন বাক্যটিতে পাস্ট হচ্ছে প্রিপোজিশন। এইভাবে একটা বাক্য আসছিল। আরেকটা কি জানিস আসছিল, যেখানে উত্তরটা টু, টু সম্ভবত হয়েছিল। এরকম দুইটা না তিনটা প্রশ্ন আসছে। 46 বিসিএস যেটা, 47তম বিসিএস কবে হবে জানেন? স্যার 25 মে। মেতে বলছে। আচ্ছা, জানলে ভালো, মেয়ের দিকে হওয়ার কথা। হ্যাঁ, আহ, তো ওইভাবে প্রস্তুতি নিন। আমি একটু পড়ার মাঝখানে একটা কথা বলি। আহ, কিভাবে পড়বো, কি করব না করব, এগুলো সবকিছু চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে সবকিছু গুছানো শুরু করেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, বিসিএস পরীক্ষা হচ্ছে একটা একটা চালনির মতো পরীক্ষা। হ্যাঁ, এইখানে আহ, এইখানে কোনো ধরনের মানে সোজা কথা, কোনো ধরনের মানে ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনি, আপনার যদি অ্যানালিটিক্যাল এবিলিটির ঘাটতি থাকে, তাহলে আপনি এই জায়গায় কোয়ালিফাই করতে পারবেন না। অ্যানালিটিক্যাল এবিলিটি আপনার থাকতেই হবে, থাকতে হবে, থাকতে হবে। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাইরের কোনো কিছুতে কোনো কান দিয়েন না। হ্যাঁ, এটা হয়েছে, ওইটা হয়েছে, এই ধরনের কোনো কথাতেই কান দেওয়া দরকার নেই। অ্যানালিটিক্যাল জায়গাটা যার যত বেশি হবে, তার তত ভালো। আর একটা কথা, মানসিক ভাবে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন যে ইংরেজি এবং বাংলাতে আপনাকে 35 অ্যান্সার করতে হবে। শুধু তাই না, আপনাকে পরীক্ষার হলে 4 ঘন্টা ইংরেজি লিখতে হবে। এবং বিসিএস এর আপনি যখন ভাইবা দিবেন, ভাইভাতে আপনাকে ফেস করতে হবে, মোটামুটি ধরে রাখেন যে ইংরেজিতে ভাইবা ফেস করতে হবে। মেজরিটি ক্ষেত্রে প্রশ্নগুলো ইংরেজিতে হয়। কারো কারো 50% লোকের ভাইবা হয় আপনার মিক্সচার পদ্ধতিতে, মানে ইংরেজি বাংলা দুইটা মিলেই করে। আর অনেক বাকিগুলো কিন্তু ইংরেজি দিয়ে হয়। আপনার চয়েস টয়েস দেখে ওইভাবে আপনাকে প্রশ্ন করবে। তো সব পরীক্ষাতেই এই মার্কসটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকটাই লিখতে হয়। তো আমার, আমি আগেই পরামর্শ দিয়ে রাখলাম, এটা একটু খেয়াল রাখবেন যে আমি যেন প্রস্তুতিটা এরকম হয়। রিটেন প্রিলি আলাদা করে, যদিও সিস্টেম অনুযায়ী আমরা বলি প্রিলি রিটেন ভাইবা আলাদা, বিসিএস টোটালটাই কম্বাইন।
এটা একটা ধাপ, যে আপনি একটা করলেন, পরে আবার একটু প্রস্তুতি নিলেন। আর আপনি যদি মনে করেন যে আমি এখন প্রিলি নিতেছি, প্রিলি শেষ করে পরে রিটেন প্রস্তুতি নিব, বিষয়টা এরকম হবে না। হ্যাঁ, অঙ্ক টঙ্ক যা করবেন, প্রিলি প্রস্তুতি যদি ভালো করে নেন তাহলে 60% 70% প্রিলি প্রস্তুতি থেকে রিটেনের প্রস্তুতি হয়ে যাবে যদি ভালো করে পড়েন। আর বাকি যে 30% গ্যাপ থাকবে ওইটা ওই প্রিলি রেজাল্ট দেওয়ার পরে মানুষ প্রিলি রেজাল্টের পরে করে থাকে। আর রাইটিং বিষয় যেগুলো আছে, আন্তর্জাতিক বিষয় আছে, বাংলাদেশ বিষয়াবলী আছে, বিজ্ঞান আছে, তো আপনি এগুলা যখন মার্ক করবেন, আপনি যদি ভাবেন যে আমি পরের 3 মাসে গুছাবো, কোনো কিছু করবো, কিছুই করতে পারবেন না। তো আপনি যদি এখানে কোয়ালিফাই করতে চান, একেবারে টোটালি এখন থেকে প্রিপেয়ার হন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেন, তাহলে হবে। আর ইংরেজিতে ইউ হ্যাভ টু রাইট ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে আপনাকে লিখতে হবে। এই অভ্যাসটা যদি মাথায় তৈরি করতে পারেন বা সেন্সে দিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সবচেয়ে শুদ্ধ কথা হলো যেটা, সেটা হলো শুদ্ধ ইংরেজি লিখতে হবে। এমন না যে আমি একটা লিখছি, আমাকে এখানে কিছু মার্কসই দিবে, আপনাকে 0 দিলেও কোনো কিছু নাই। এটা এটা পাশ ফেলের পরীক্ষা না। এটা মাথায় রাখেন যে আমি লিখছি। আমরা অনেক সময় যেমন ছোটবেলায় হিসাব করতাম যে এই প্রশ্নের উত্তর লিখছি, 3 হইলেও তো দিবে 10-এর মধ্যে, তো এটা দিলেও আমার এত নাম্বার হয়ে যায়। এরকম কোনো এখানে কোনো কিছু নাই। ঠিক আছে। তো এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি নিয়ে এখন দেখেন, প্রশ্ন যখন আসলে বিসিএস এ প্রশ্ন করলো যে এই বাক্যটাতে আহ, কোন শব্দটাতে আহ, এই যে এই পাস্ট শব্দটা প্রিপোজিশন, তো এই বাক্যটাতে পাস্ট প্রিপোজিশন, আমি বাক্য উত্তরগুলো মনে নাই। এই শব্দটাতে পাঁচটা হচ্ছে প্রিপোজিশন। কিভাবে প্রিপোজিশন একটু খেয়াল করেন তো, দেখেন তো এটা কি। শুধু একটা কথা, এটা কি প্লেস না? जी सर। পোস্ট অফিস কি প্লেস না? जी सर, लोकेशन। এক শরীফই কথা বলতেছে, আর কেউ নাই? হ্যাঁ স্যার। আছি স্যার, লোকেশন হ্যাঁ, এটা। আচ্ছা, থাকবেন কথা বলবেন। এখন দেখেন, পোস্ট অফিস কি প্লেস না? হ্যাঁ স্যার। প্লেসটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ অবস্থায় আছে, তাহলে তাকে যুক্ত করছে কোথায়, কার সাথে যুক্ত করছে? ভার্বের সাথে। ওয়াকিং পাস্ট দা পোস্ট অফিস, এখানে পাস্ট না দিয়ে বাই দিতে পারতাম। পোস্ট অফিসের পাশ দিয়ে হাঁটছিল বা হেঁটে যাচ্ছিল, হি ওয়াজ ওয়াকিং, দা ম্যান ওয়াজ ওয়াকিং পাস্ট দ্য পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তাহলে দেখেন তো, এই দা পোস্ট অফিসকে, এই নাউনটাকে অর্থ প্রকাশ করার জন্য ওয়াকিং এর সাথে যুক্ত করছে কোন শব্দটা? सर पास्ट। তাহলে পাঁচটা কোন পার্সেন্ট প্লিজ? सर प्रीपोजिशन। প্রিপোজিশন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। जी सर। এটা এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে। আর কোনো প্যাসি থাকবে না, কিছুই না। আপনি যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আপনার প্রিপোজিশনের ক্লাস এক হিসেবে শেষ। যে প্রিপোজিশনটা কি, আমি আরো সংক্ষেপে যদি বলি, এখন বোর্ডে লেখা যা লিখছি লিখছি, এখন আমার কথা শুনেন আরেকবার, মন দিয়ে শুনুন আরেকবার। প্রিপোজিশন কি? প্রিপোজিশন একটা পার্টস। তার সঙ্গে কি? তার সঙ্গে হচ্ছে, সে প্রথমত, যে আমরা সারা জীবন শিখে আসছি পূর্বে অবস্থা, আমি বলছি কার পূর্বে অবস্থা? নাউন প্রোনাউনের পূর্বে অবস্থা, তারপরে আর কোনো কথা বলি না, এরকম না। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। কোথায় বসে? নাউন প্রোনাউনের পূর্বে বসে। কেন বসে? যে নাউন প্রোনাউনের পূর্বে বসলো, ওই নাউন প্রোনাউনটাকে বাক্যের বাকি অংশের কোনো একটা শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। কেন সম্পর্ক স্থাপন করবে? অর্থ হচ্ছে বাক্যের অর্থে পূর্ণতা প্রদান করার জন্য সম্পর্ক স্থাপন, এইটুকু। তারপরে কি বলবেন? প্রিপোজিশন নির্দেশ করবে। কি নির্দেশ করবে? টাইমকে নির্দেশ করবে। টাইম, ডিরেকশন, প্লেস, কজ, ম্যানার, এই পাঁচটা জিনিস নির্দেশ করবে। তাহলে এই পাঁচটা জিনিসকে নিয়ে এসে যুক্ত করবে বা এই জায়গার সাথে একটা রিলেশন তৈরি করবে, এটি হচ্ছে প্রিপোজিশন। তা আপনি যদি এই কথাটা মনে রাখেন তাহলে আপনি প্রিপোজিশন খুঁজে বের করতে পারবেন। আর আপনি যদি মনে হয় যে না, আমার পক্ষে এটা মনে রাখা সম্ভব না, তাহলে আর এই জায়গাতে প্রিপোজিশনে আটকে যাবে। আর বাকি যে জায়গাগুলো আছে প্রিপোজিশনের, কি আপনার পরীক্ষায় যে প্রিপোজিশনের টাইম, প্লেস এবং ডিরেকশন, এটা নিয়ে আপনাদের বেশিরভাগ সময় অনেক সময়, বেশিরভাগ সময় বলতে এইগুলো নিয়ে আমরা কথা ভাষায় বা ইয়াতে ভুল করি। টাইম, প্লেস, ডিরেকশন, এই জায়গাগুলো যদি আসে, এই জায়গাটা খেয়াল রাখবেন, কোন জায়গায় টাইম বোঝাচ্ছে, কোন জায়গায় প্লেস বোঝাচ্ছে, কোন জায়গায় ডিরেকশন বোঝাচ্ছে। আর যদি কোনো বাক্যে, সাধারণত আসে না, কথা প্রসঙ্গে আসলো তাও বলছি, কোনো বাক্যে যদি টাইম, প্লেস, ডিরেকশন এই তিনটা একসাথে চলে আসে, তাহলে আগে বসাবেন আপনার ডিরেকশন, তারপর বসাবেন প্লেস, তারপর বসাবেন টাইম। যেমন আমি একটা কথা বলি, যে আই এম গোয়িং
টু দ্য, যেমন নিউ মার্কেট নামে একটা জায়গা সারা বাংলাদেশের সব জায়গাতে আছে। আই এম গোয়িং টু দ্য নিউ মার্কেট। হ্যাঁ, ঠিক আছে। আপনি বললেন কোথায় যাচ্ছেন, গোয়িং টু দ্য নিউ মার্কেট, অথবা আমি গোয়িং টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেট যাচ্ছি টু মিট মাই ফ্রেন্ড অ্যাট 3 p.m. 3টার সময় বন্ধুর সাথে দেখা করতে হবে, তাই আমি নিউ মার্কেট যাচ্ছি। এই যে বললেন, তাহলে ডিরেকশনটা আগে, কোথায় যাচ্ছেন, তারপরে টাইমটা বললেন। ঠিক আছে। যেমন আমরা অনেক সময় বন্ধুদেরকে বলি যে দোস্ত তোর সাথে 5টার সময় ওই রেস্টুরেন্টের সামনে দেখা করবো, বা কলেজের সামনে দেখা করবো, বা ইউনিভার্সিটিতে দেখা করবো। বাংলায় বলি না এরকম, যে Yes, sir. বলেন বলি কিনা Yes, এরকম, sir. আমাদের বাক্য আসে কিনা যে বাংলায় আমরা বলি যে 5টার সময় দেখা করব। এখন ইংরেজি 5টার সময় কোথায় দেখা করব, রেস্টুরেন্টের সামনে। আচ্ছা, কোন রেস্টুরেন্টের সামনে, অমুক রেস্টুরেন্টের সামনে। এখন দেখেন তো এখানে কয়টা সব প্রিপজিশন চলে আসবে, এখানে কি কি আছে? একটা হচ্ছে প্লেস, আরেকটা হচ্ছে টাইম। তাহলে ইংরেজি যদি করেন আপনি কিভাবে বলবেন, আমি 5টার সময় কলেজের সামনে তোর সাথে দেখা করব। ইংরেজিটা কি হবে? I will meet you at college. অ্যাট দ্য কলেজ মোড় অ্যাট 3 p.m. আগে কি আসবে, প্লেস আসবে। তারপর কি আসবে, এই যে এটা খেয়াল রাখবেন, ডি পি টি, এটা আসে না। অ্যাডজেক্টিভে পড়াইছিলাম, এক ভার্বে পড়াইছিলাম এরকম অর্ডার। ডি তে হচ্ছে ডিরেকশন, টি তে হচ্ছে প্লেস, টি তে হচ্ছে টাইম। সাধারণত দুইটা থাকে, এরকম করে জুড়াই জুড়াই থাকে। তাহলে যদি প্লেস আর টাইম একসাথে থাকে, তাহলে আগে প্লেসের কথা বলবো, পরে টাইমের কথা বলবো। এটা অনেকেই ভুল করি আমরা পরীক্ষার মধ্যে, এরকমও থাকে যে নিচের কোন বাক্যটি সঠিক। আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকতে পারে, কত বছর কম ছিল এটা, তাও ছিল, কারেকশন। যদি কারেকশন থাকে তাহলে খেয়াল রাখবেন, এই কারেকশনের সবচেয়ে বেশি ভুল যেগুলো আসবে সেটা হচ্ছে ভার্ব আর প্রিপজিশন নিয়ে ভুল আসবে। এই দুইটা ভালো করে খেয়াল রাখবেন। যেমন আমি একবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম যখন ছাত্র অবস্থায়, যেমন কোন ইউনিভার্সিটি মনে নাই, লেখা দেখা যাচ্ছে না, হি রিজাইন দ্য পোস্ট। হ্যাঁ, এরকম 4-5টা বাক্য দেওয়া ছিল, এর মধ্যে কোনটা সঠিক? উত্তর হবে হি রিজাইন দ্য পোস্ট, সে পদটাকে ছেড়ে দিল। এই রিজাইনের সাথে ফ্রম বসে। একটা শব্দ পড়ছিলাম যে এরকম ছিল, ইন্টারমিডিয়েটে বইও আছে, ওই ওই লাইনে লিখি, উই রিস্ট, লিখলেন এক সোনাইমুড়ি। এটা ইন্টারমিডিয়েট বই আছে, উই রিস্ট এট সোনাইমুড়ি, লেখা দেখা যাচ্ছে। স্যার একটু কর্নার হয়ে গেছে স্যার লাস্টে। হ্যাঁ, জি স্যার, ওকে এখন স্যার। ওকে স্যার। দেখেন তো, উই রিস্ট এট সোনাইমুড়ি, এই বাক্যে কোথায় ভুল আছে বলতে পারবেন কেউ? এই বাক্যে ভুল আছে এই যে এই জায়গায়, এই একটা হবে না। উই রিস্ট সোনাইমুড়ি, পরে আছে বাক্যটা এরকম, এট ডোন, ভোরবেলা। এই যে দেখেন টাইমের পূর্বে এখানে এক বসছে। দেখেন এটা, এই এক ডোন লিখতে যে আরো 5টা শব্দ মনে করলো, আরো 5টা শব্দ লিখে দিচ্ছি। যে যে কিছু কিছু শব্দ আছে ফিক্সড অফ টাইম বোঝানোর জন্য ওটার সামনে ই বসে, আপনার অ্যাড বসে। যেমন দেখেন নাইট, যেমন আছে নুন, ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা। তারপরে হচ্ছে ডাস্ক, মিডনাইট। এই শব্দগুলোর পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। এটাও একটা আসে পরীক্ষার মধ্যে, এই শব্দগুলোর পূর্বে অ্যাড বসে। এরকম বেশ কিছু শব্দ আছে ফিক্সড করা। তাহলে এই সবগুলো কি বোঝাচ্ছে দেখেন তো, এই সবগুলো টাইম বোঝাচ্ছে। এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে বেশি। এখানেও দেখেন টাইম বোঝাচ্ছে, কিন্তু একটা ব্যতিক্রম, রিচের পূর্বে, রিচের পরে কি বসে না, রিচ ডাজ নট ফলো এনি প্রিপজিশন। আমি কথা ক্লিয়ার? প্রিপজিশন মোটামুটি এই আইডিয়াটা এইটুকু ক্লিয়ার কিনা এটা বলেন। জি স্যার। জি, স্যার। তাহলে প্রিপজিশন আপনারা বিভিন্ন জায়গায় ক্লাস দেখবেন, ক্লাসে দেখবে আপনাদের এইভাবে পড়া হবে যে এটা হচ্ছে প্রিপজিশন অফ টাইম। আমি সব বলে ফেলছি, আমি একটু অন্যভাবে বলছি। এই জায়গায় আপনাকে এইভাবে বলবে এবং প্যাচ লাগাই দিবে, প্রিপজিশন অফ প্লেস, আর একটা বলবে প্রিপজিশন অফ ডিরেকশন, আর একটা কি বলবে প্রিপজিশন অফ ডিরেকশন। টাইম, প্লেস এবং ডিরেকশন, এটা পড়াবে। যখন সেন্টেন্সে বসাবে উল্টা করে বসাবে, ডি টি টি, আগে ডি, আগে এটা, তারপরে এইটা, তারপরে এটা। এখন এই জিনিসগুলো যখন
পড়াবে অনেক সময় বলবে যে নিচের কোনটাতে প্রিপজিশন অফ টাইম ব্যবহার করা হয়েছে, কিংবা কোনটাতে প্রিপজিশন অফ প্লেস, কিংবা কোনটাতে প্রিপজিশন অফ ডিরেকশন, এটা ব্যবহার করা হয়েছে। এখন দেখেন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে এরকম করে, আহ ধরেন একটা সেন্টেন্স লিখলাম যে লিখি দেখেন, he has been studying for 2 hours। এখানে এই ফরটা কি? স্যার প্রিপোজিশন। এই ফরটা প্রিপজিশন। কোন ধরনের প্রিপজিশন? এই তিনটার মধ্যে কোনটায় আছে? স্যার টাইম। তাহলে প্রিপজিশন অফ টাইম। এটা কাকে নির্দেশ করতেছে? সময়কে নির্দেশ করতেছে। আচ্ছা দেখেন এই ফর কে আমি অন্য অন্য ভাবে ব্যবহার করি। হি লেফট ফর কানাডা। এখন ফর কি কি উদ্দেশ্যে ব্যবহার করতেছে? প্লিজ। স্যার প্লেস। স্যার ডিরেকশন। এখন এখন প্লেস, এখন কানাডা, তাহলে এখন কাকে নির্দেশ করে? প্রিপজিশন অফ হি লেফট ফর কানাডা, কানাডা চলে যাচ্ছে, তাহলে প্লেসটাকে নির্দেশ করতেছে। কথা কি বুঝতে পারছি? স্যার এখানে কি স্যার ডিরেকশন হবে না স্যার, সে যেহেতু কানাডার এটা উদ্দেশ্যে একটা যাচ্ছে। নাম বুঝতেছি আমরা সরাসরি, তাহলে ডিরেকশন দেবো কেন? ডিরেকশন দেখেন, হি ইজ গোয়িং হি ইজ গোয়িং ফর এ কাপ অফ টি। ঠিক আছে, এখন দেখেন এখন কি বোঝাচ্ছে, কি নিয়ে আসতে যাইতেছে, কি নিয়ে আসতে যাচ্ছে? সে এটা নিয়ে আসবে ডিরেকশনে যখন যাবে তখন, মানে বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে এই এটা নিয়ে, এটাকে আপনি যেটা বলছেন যে ডিরেকশন বলা যাবে না, কানাডার দিকে গেল। এখন যদি আপনি এটা বলেন যে টাইম অফ প্লেস বলবো না, এটা ডিরেকশন বলবো, বলা যাবে, কিন্তু যেহেতু প্লেস সরাসরি আছে এটা, কিন্তু বিষয় হলো পরীক্ষায় থাকে না এরকম ধরনের। কিন্তু আমাদেরকে যখন শেখানো হয় ক্লাস ক্লাসের মধ্যে, তখন এই জায়গাগুলোকে এরকম করে প্যাচ প্যাচ ধরে শেখানো হয়। এত প্যাচের কিছু নাই, আপনি খালি এটুকু মনে রাখবেন, এইটুকু আমাদের এই এই তিনটা দরকার কেন, এই তিনটা দরকারের জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে যে উম, ওই যে আমি বললাম যে এতটার সময় এই জায়গায় তোর সাথে দেখা করবো, এই যে এতটার সময় এই জায়গায় তোর সাথে দেখা করবো, এই কথাটা বলার জন্যই মূলত এই জায়গাগুলো দরকার। তো এইভাবে একটু খেয়াল রাখবেন যে একই ধরনের জিনিস এক এক জায়গায় এক এক রকম অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, বাক্য খেয়াল করবেন প্রিপোজিশনের সাথে কিন্তু প্রেস আছে। আচ্ছা, প্রিপোজিশনকে আমরা বললাম রিলেটিং ওয়ার্ড। এরকম রিলেটিং ওয়ার্ড কি আছে? রিলেটিং ওয়ার্ড বলতে আমরা মূলত কিন্তু কনজাংশনকে বুঝে থাকি। রিলেটিং ওয়ার্ড বলতে আমরা কাকে বুঝে থাকি? কনজাংশনকে বুঝে থাকি। দেখেন আমি দুইটা সেন্টেন্স লিখেছি, এই বাক্য দুইটার মধ্যে পার্থক্য বলেন। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মানডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স আই লেফট। বলেন বলেন। স্যার প্রথমটা প্রিপোজিশন, পরেরটা স্যার কনজাংশন। হ্যাঁ এটা বলেন, সবাই দেখেন, জিনিস একই, পরিচয় ভিন্ন। এই যে কারণ কি, এই যে এগুলি প্রিপজিশন থেকে এগুলাই আসে। জিনিস একই কিন্তু কাজ ভিন্ন। কেন? সিন্স কি করছে? অ্যাবসেন্ট, কখন থেকে সময়কে নির্দেশ করতেছে। তাহলে মানডে শব্দটাকে এটার সাথে যুক্ত করছে, তাহলে সিন্স নাউনকে যুক্ত করছে বাক্যের বাক্য অংশের সাথে।
আর এই সিন্স কি কাকে যুক্ত করছে? এটা হচ্ছে ক্লজ। ক্লজ কি? তাহলে ক্লজকে যদি যুক্ত করে, তাহলে ক্লজকে যুক্ত করলে সে কি? কানেক্টর। তো কানেক্টর মতো এক ধরনের রিলেটিং ওয়ার্ড। তাহলে ওই যে ঘুরে ফিরে কথা একটাই, ওই শুরুতে বলছিলাম যে বাক্যে কোন শব্দটি কোন পার্শ্বপিস সেটি নির্ভর করবে বাক্যে তার ব্যবহারের উপর। এখন আপনারা আমার কি ডাকতেছেন? কি স্যার। ডাকতেছেন? স্যার স্যার। ডাকতেছেন। আপনার সাথে আমার কোনোদিন কোথাও দেখা হয়নি, রাস্তায় হাইটে গেলাম, বাড়ি খেলাম, দুইজনে মনে করেন ধাক্কা খাইলাম, কি বলবেন? সরি ভাই। এই তো, কিংবা আমি বলবো ভাই সরি, ঠিক কিনা? Yes, জি স্যার। স্যার। তাহলে দেখেন সিচুয়েশনের কারণে কি হয়ে যাচ্ছে? স্যার আর ভাই হয়ে যাচ্ছে। স্যার আর ভাই হয়ে যাচ্ছে। তাহলে যেটা স্যার সেটাই ভাই, খালি ব্যবহারের মধ্যে এই পার্থক্যটা যদি খেয়াল রাখতে পারি, প্রিপোজিশনের জীবনেও সমস্যা হবে না। এরপরে আরেকটা সমস্যার জায়গা আছে, ওইটাতে আমি কেন, কেউই কিছু করতে পারবে না। হ্যাঁ, আমরা কিছু টেকনিক বলি যে এটা দিয়ে মনে রাখবেন, ওইটা দিয়ে মনে রাখবেন, ওইটা দিয়ে মনে রাখবেন, ওই যেটার নাম হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে? তো আসতেছে এখানে, এইটুকু কথা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার, এটুকু সিন্সে যেহেতু ঢুকছি, স্যার অনেকবার। আচ্ছা, সিন্সে যেহেতু ঢুকছি, সিন্সের জায়গাটা শেষ করি। আমি আরো দুইটা বাক্য লিখবো, এই দুইটা বাক্য পারলে বোঝা যাবে যে সিন্সের বিষয়টা বুঝতেছেন বা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখেন আরেকটা বাক্য লিখি। ওই বাক্যটা লিখি, তাহলে বুঝতে সহজ হবে, আপনাদের সহজ করে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর লাস্ট উইক। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর লাস্ট 2 weeks। আরেকটা বাক্য লিখি, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট। আমি আগে বলি, প্রিপোজিশনের ক্লাস কিন্তু জীবনেও শেষ হবে না। ঠিক আছে? আপনি সারা দিনই করতে পারবেন, একটার পর একটা করতেই থাকবেন। আমি যতটুকু কথা বলছি এই কথাটুকুর উপর ভিত্তি করে, আমরা যেগুলো দেখবো এগুলোর উপর ভিত্তি করে আপনি হিউজ পরিমাণ পড়বেন। প্রিপোজিশনের কোনো শেষ নাই, প্রিপোজিশনের ক্লাসেরও কোনো শেষ নাই। এটা এটা মাথায় রেখেন। এক প্রিপোজিশন চাইলে 1 মাস পড়ানো যাবে, চাইলে 1 ঘন্টা পড়ানো যাবে, চাইলে 1 বছরও পড়ানো যাবে। এটা মাথায় রাখেন। খালি ওই যে ঘুরে ফিরে ওইটাই মনে রাখবেন, স্যার আর ভাই, স্যার আর ভাই যেভাবে বলছি ওইভাবে খেয়াল রাখবেন। আজকে এখন পর্যন্ত ক্লাসের মধ্যে আমি আপনার কাছে 6টা পার্টস অফ পিসের 6টারই আলাদা আলাদা ডেফিনেশন বলছি, এবং কোনোটার ডেফিনেশন কোনোটার সাথে মিল নাই। কোন শব্দ কোন পার্টস অফ পিস, এটাকে যখন আপনি আইডেন্টিফাই করতে যাবেন, আমার বলা সংজ্ঞা বা আমার বলা কথাগুলো মনে রাখবেন, দেখবেন একটাতেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি জায়গাগুলোকে ঠিক মতো অ্যানালাইসিস না করেন, তাহলে বারবার ভেজালে পড়বেন, ভেজালে পড়বেন এবং ভেজালে পড়বেন। তো আপনার কাজই হবে প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে তুলে ধরা। তো এই জিনিসটা যেন মাথায় থাকে সবসময়। এখন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, আমি বাক্য লিখব সিন্স অথবা for a week। 3টা বাক্য লিখছি, ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। ঠিক আছে? আরো একটা লিখবো, আই উইল স্টার্ট ওয়ার্কিং ফ্রম সিন্স ফ্রাইডে। হ্যাঁ, একটা দিন দিলেন, একটা লিখলেন। আরেকটা লেখেন, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স ফর 5 years। ঠিক আছে? সিন্স ফর যেহেতু আসছে, আমি এরকম দেখাই দিচ্ছি একটা দুইটা করে, আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আহ
আর ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে না? জি স্যার। দিস কাস্টম দিস কাস্টমস কি লিখতে পারি আমরা? কাস্টম ইজ বি প্র্যাকটিস প্র্যাকটিসড সিন্স ফর ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস। ছয়টা বাক্য লিখছি, 2-3 মিনিট সময় দিলাম, একটু চিন্তা করেন, নিজের মতো করে এক একটা উত্তর সাজান, পরে আমি বলে দিচ্ছি এবং ব্যাখ্যা সহ। হ্যাঁ, লেখছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ লেখার স্যার। জন্য প্রথমটা কি হবে? স্যার প্রথমটা সিন্স হবে স্যার। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স লাস্ট উইক। আচ্ছা, আমি দিয়ে গেলাম হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর লাস্ট 2 weeks। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। I will start working from Friday. He has been playing cricket for 5 years. This custom is being practiced since or from ancient times. উত্তর হবে since। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ব্যাখ্যাগুলো কি কি। প্রথমটা ব্যাখ্যা দেখেন, যে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি। উপরের বাক্যে সিন্স হইলো, পরের বাক্যে ফর হইলো কেন? সহজ একটা ব্যাখ্যা হচ্ছে যে সিন্স এর ক্ষেত্রে সিন্স এর পরে আপনার সিঙ্গুলার হয় কি হয় না, প্লুরাল হয় না। সিন্স এর পরে কি হবে না, প্লুরাল হবে না। তাহলে একটু খেয়াল রাখবো, সিন্স এর পরে কি হবে না, প্লুরাল হবে না। তাহলে প্লুরাল না হলে ফর ফর হবে না, ফরের পরে প্লুরালও হতে পারে, প্লুরাল হয় আবার এরকম আর্টিকেল যুক্ত যদি থাকে তাহলে হবে। তাহলে সিন্স লাস্ট উইক, এখানে আরো একটা কারণ আছে। লাস্ট উইক গত সপ্তাহ থেকে, দেখেন এই যে আমরা ছোটবেলা শিখে আসতাম যে সিন্স আর ফরের মধ্যে পার্থক্য। সিন্স কাকে নির্দেশ করে? সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম কে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? পয়েন্ট অফ টাইম কে। ফর কাকে নির্দেশ করে? ফর পিরিয়ড অফ টাইম কে নির্দেশ করে। পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে কি?
বিন্দুটা বোঝাবে, স্টার্টিং টাইমটা বোঝাবে। আর পিরিয়ড অফ টাইম হচ্ছে ব্যক্তি বোঝাবে, ব্যক্তি। যেমন আমরা বলি যে একটু আগে যেমন লিখলাম ফর 2 আওয়ার্স, দেখেন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, একেবারে ফিক্স বলতেছি গত সপ্তাহ থেকে সে অনুপস্থিত। পরের বাক্য বলতেছি হি হ্যাজ বিন অ্যাবসেন্ট 2 সপ্তাহ থেকে উপস্থিত, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে যে সিন্সের সাথে প্লুরাল মানে। আর হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর এ উইক, লাস্ট উইক ফর এ উইক, এই দুইটার মধ্যে পার্থক্য কি এখানে খেয়াল করে দেখেন। 1 সপ্তাহ ধরে উপস্থিত অনুপস্থিত, 1 সপ্তাহ কবে আমরা জানি না। আর ওইখানে কিন্তু পয়েন্টটা ফিক্সড করে দিয়েছেন যে গত সপ্তাহ, এই 1 সপ্তাহ ধরেন রবি থেকে সোম, এটাও হইতে পারে যে এই সোম থেকে পরের সোম, বা এই সোম থেকে পরের রবি। আবার এটা হইতে পারে এরকম যে আমাদের যদি স্টার্টিং ডে আমরা যদি স্যাটারডে ধরি, তাহলে লাস্ট উইক মানে এটা শুক্রবার হইতে পারে, বা ওই লাস্ট উইক মানে আগের উইকটাতে যেখানে গেছে ওই সপ্তাহ ধরে। আর যখন ফর্ম বলতেছেন 1 সপ্তাহ, তাহলে পুরো টাইমটা কিন্তু সময় দিয়ে হয়েছে ওই সপ্তাহের মধ্যে যে কোনো দিন হইতে পারে। তো এই যে যে সময়টাকে নির্দেশ করে দিচ্ছি এটা, আই উইল স্টার্ট ওয়ার্কিং ফ্রম ফ্রাইডে। এখানে খেয়াল রাখবেন দুইটাই বলতেছে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য হয়, তবে অলিখিত ভাবে বুঝে রাখতে হবে যে এইখানে যে কাজটা শুরু হবে বা নিয়মিত করি ওইরকম বুঝাইতে ফর্ম হয়, শুরু হবে, হয় নাই। আর হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, এটা কোনটাতে লিখলাম, আচ্ছা এখানে যখন আমরা বলতাম যেমন দা ওয়ার্ক ইজ হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড সিন্স লাস্ট সানডে, খেয়াল করেন আগের সময় যখন বোঝাচ্ছে তখন সিন্স কে বোঝাচ্ছে, আর হতে যাচ্ছে তখন ফ্রম কে বোঝাচ্ছে। আর এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে এটার সাথে, 5 নম্বরটার ব্যাখ্যাটা হচ্ছে এটার সাথে, যে ফর 5 ইয়ার্স। আর লাস্টেরটার ব্যাখ্যা হচ্ছে যে সেন্টেন্সে যদি অ্যানশিয়েন্ট টাইমস, মডার্ন টাইমস, মেডিয়েভেল টাইমস এগুলো থাকে তাহলে সিন্স বসাতে হয়। এটা মনে রাখবেন, অ্যানশিয়েন্ট টাইম, তারপরে হচ্ছে মেডিয়েভেল টাইম, ঠিক আছে, মডার্ন টাইম, সিন্স মানে এইটার মধ্যে খালি এটাই আসে পরীক্ষায়, দুই এক জায়গায় দেখছি ওই অ্যানশিয়েন্টে আসে। তো এরকম যদি আসে তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন যে এখানে কি বসবে, এখানে সিন বসবে। এখন এরকম করে একটা একটা প্রিপজিশন ধরে ধরে যদি আমরা শিখি তাহলে এটা হিউজ পরিমাণ টাইম আমাদেরকে স্যার নিবে। হ্যাঁ, বলেন। স্যার 2 নাম্বারটাতে স্যার একটু কনফিউশন হচ্ছে স্যার, এখানে বলছে লাস্ট উইকস, তাহলে তো স্যার মানে টাইম ফ্রেমটার একটা নির্দিষ্ট পয়েন্টও বোঝাচ্ছে যে লাস্ট 2 সপ্তাহ ধরে, তাহলে স্যার এখানে আমরা ফর বুঝে প্লুরাল। এক কথায় শেষ, ওকে স্যার। আর কোনো কথাই নেই এখানে, এই একটা কথাতেই শেষ। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আসলে প্রিপজিশন থেকে যে ধরনের প্রশ্ন থাকে সেটা আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি, আরেকটা জিনিস বাকি আছে সেটাও বলবো। হ্যাঁ, এই যে দেখেন সিন্স ফার্স্ট, আচ্ছা স্যার যেহেতু এটা আসছে আমি আরেকটা জিনিস দেখাই, স্যার বলেন। পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম এটা হ্যাঁ, একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আই এম সরি, আই হ্যাভ বিন লিভিং ইন সিটিজি, ধরেন চট্টগ্রাম, সিন্স 2006। কেউ একজন বলল, আরেকজন বলল আই হ্যাভ বিন লিভিং ইন সিটিজি ফর 18 ইয়ার্স। স্যার সেকেন্ডটা হচ্ছে 18 বছর ধরে বসবাস করতেছে চট্টগ্রাম হ্যাঁ, নির্দিষ্ট এটা সময়। হচ্ছে পিরিয়ড অফ টাইম, কত বছর ধরে আছে সেটা বলছে। তার মানে আপনাকে আমাকে হিসাব করে বের করে নিতে হচ্ছে। আমি যদি 24-এ বলি তাহলে আপনি 6 থেকে আছেন, আমি যদি 25-এ বলি তাহলে 7 থেকে আছে, আমি যদি বলি 26-এ এই কথাটা বলি যে আমি চট্টগ্রাম 18 বছর ধরে থাকি, তাহলে 18 বছর ধরে থাকি মানে আমি সময়টা, শুরুর সময়টা উল্লেখ করি নাই, শুরুর সময়টা উল্লেখ করি নাই, শুধু সময়ের ব্যক্তিটাকে উল্লেখ করছি। ব্যক্তি ইংরেজি হচ্ছে পিরিয়ড বা স্প্যান অফ টাইম, ঠিক আছে, সময়ের ব্যক্তি, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি পিরিয়ড অফ টাইম। আর সিন্সে কি করছি দেখেন, দুইটার কথা বলতে পারতে, আই হ্যাভ বিন লিভিং ইন সিটিজ সিন্স 2006, আমি শুরুর সময়ের উল্লেখ করছি, এই শুরুর সময়ের যে উল্লেখ করলাম এটাই হচ্ছে পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, স্যার এখানে এনশিয়েন্ট এনশিয়েন্ট টাইম আর আরেকটা মডার্ন টাইম, আরেকটা কি বলছেন স্যার? সেকেন্ডটা। মেডিয়েভেল টাইম, মধ্যযুগ থেকে এরকম শব্দ যদি থাকে তাহলে আর এখানে আপনার ওই ইটা ব্যবহার করবেন, সিন্সটাকে ব্যবহার করবেন। সাধারণত অ্যানশিয়েন্ট টাইমস যদি থাকে, সিন্স আর ফরের মধ্যে কনফিউশন বাজে, তাহলে আপনি সব সময় খেয়াল রাখবেন যে অ্যানশিয়েন্ট শব্দটা থাকার জন্য এখানে আপনি ফর ব্যবহার না করে সিন্স ব্যবহার করবেন। যেমন যেমন ধরেন এটা এরকম বুঝছেন তো? কথা বলে সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। শেষ করবো যখন ডাকলাম তো, শেষ করে ডাক। আচ্ছা, আরেকটা কি বললাম দেখেন, যেমন এই যে এটা লিখতাম, এই আই ফেল অ্যাসলিপ ডিউরিং অথবা ইন দা, বাবা, তোমার তোমার চোখ তো লাল লাল। না, তুমি চুপ করো। আচ্ছা, এখানে দেখেন আই ফেল অ্যাসলিপ ডিউরিং অথবা ইন দা মুভি, এই বাক্যটাতে কোনটা ঠিক হবে বলেন তো? ডিউরিং দ্য ডিউরিং। বিটিং। আচ্ছা, আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, সিনেমা চলাকালীন, সিনেমা চলাকালীন নাকি সিনেমা মানে সিনেমার মধ্যে, কোনটার মধ্যে? স্যার সিনেমা চলাকালীন। সিনেমা তাহলে কি চলাকালীন। দিব, ইন দিব না ডিউরিং দিব? স্যার ডিউরিং। তাহলে উত্তর হবে ডিউরিং। আবার দেখেন যদি এইভাবে লিখি, ডিউরিং অথবা ইন সামার আই ওয়েন্ট ফর এ ভ্যাকেশন, ঠিক আছে? ডিউরিং অথবা ইন সামার আই ওয়েন্ট ফর এ ভ্যাকেশন, এখানে কোনটা দিব? স্যার ইন সামার। স্যার এখানে ইন যেটা হবে। দিলে কোনো সমস্যা নেই, বোথ আর কারেক্ট। গ্রীষ্মকালে অথবা গ্রীষ্মকাল চলাকালে কোনো সমস্যা আছে? খেয়াল করেন, কোনো সমস্যা নেই। তাহলে আসল কথা হচ্ছে কি, আসল কথা হচ্ছে এই জিনিসটা সবসময় গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন আমরা আহ, যেমন ধরেন অ্যাট আর ইনের মধ্যে যদি পার্থক্য করি, অ্যাট আর ইনের মধ্যে কিভাবে পার্থক্য করবো আমরা? মিনিংটা অলওয়েজ ফ্যাক্টস, ইংরেজির ক্ষেত্রে বা অন্য কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা যদি অ্যাট বা ইন ব্যবহার করি, যেমন দেখেন অ্যাট আর ইন যদি পার্থক্য করি, তাহলে এটাকে আর এই দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য করব? আমরা বলে থাকি যে অ্যাট কি করে, ইংরেজিতে আমরা এইভাবে বলি যে ইট ডিনোটস এক্সাক্ট টাইম, ঠিক আছে? অর্থাৎ একটা কি করে, একটা ফিক্সড টাইমটা নির্দেশ করে। আর ইন কাকে কি করে, ইট ডিনোটস, আমরা বললাম লঙ্গার পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? লঙ্গার পিরিয়ড অফ টাইম। যেমন আমি একটু আগে লিখছিলাম অ্যাট নাইট, তাহলে দেখেন ঠিক রাতের যে টাইমটা এটা বোঝাচ্ছে। কিন্তু যদি বলেন ইন দা মর্নিং, তখন পুরো মানে অ্যাট নাইট ফিক্স টাইম বোঝায়। কিংবা ধরেন অ্যাট নাইট এর চেয়ে সহজভাবে বোঝাটা মিড নাইট, দুপুর বা রাত 12টাকে বোঝাচ্ছে। কিন্তু ইন দা মর্নিং বলতে, অথবা বললেন একটু আগে বলছিলাম অ্যাট ডন, ভোরবেলা। খেয়াল করেন ভোরবেলা, ভোরবেলা কোনটাকে বলে? সূর্যোদয়ের পর পর যেটা, সেই সময়টাকে বলতেছে, প্রত্যুষ যেটাকে বলতেছে। আর ইন দা মর্নিং বলতে সকাল 6টা থেকে একেবারে 11টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত যেটা আছে পুরোটাকে আমরা মর্নিং বলতেছি। তাহলে এটা কি লঙ্গার পিরিয়ড না? আর এটা কি ফিক্সড না? জি স্যার। এই যে যে প্যাচ গুলো, এই প্যাচ গুলো নিজেরাই একটু খেয়াল করা দেখার চেষ্টা করবেন। যেমন ধরেন আহ, যেমন একটু আগে আমি লিখলাম নাইট। আচ্ছা, ধরেন আরো দুইটা সেন্টেন্স লিখি, আই স্লিপ লেট এট নাইট। খেয়াল করেন, একটা বাক্য লিখলাম যে আই স্লিপ লেট এট নাইট,
হি গোজ ফর এ ওয়াক এট আর ইন নাইট। ঠিক আছে, এটা বলেন তো উত্তর কি করবেন? আরেকটা লিখলাম, দ্য পার্টি ইজ ইন অর এট দ্য নাইট। বলেন কোনটা বলবেন, এই যেটা বাদ। ইট কাকে বোঝাচ্ছে? এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? আচ্ছা, আই স্লিপ এট নাইট, আমি রাতের বেলা দেরিতে ঘুমাই। আই স্লিপ লেট এট নাইট, আমি রাতে কখন ঘুমাই? দেরিতে ঘুমাই। এই এট নাইটটা দেখেন, এটা হচ্ছে জেনারেলি বোঝাচ্ছে। জেনারেল মানে নাইট বলতে যেটা বোঝায় সব সময় সেটা কি বোঝাচ্ছে। কিন্তু পরেরটাতে দেখেন কি বলছে, যে হি গোজ ফর এ ওয়াক এট নাইট। এখানেও কি বলছে? এখানে উত্তরটা হবে এট, কারণ এটাও জেনারেলি বোঝাচ্ছে, প্রতিদিন বোঝাচ্ছে। কিন্তু দা পার্টি ইজ, তখন আর এক হবে না, তখন উত্তর হবে ইন দ্য নাইট। দেখেন এটা পার্টিকুলার, জেনারেল না বলে এটাকে কি বলাচ্ছে আমরা বলতেছি পার্টিকুলার। দা পার্টি ইজ ইন দ্য নাইট, ওইটা ওই পার্টি শুধু আজকের দিনের কথাই বলতেছে, এখানে পার্টিকুলার হয়ে গেছে। যখন জেনারেল অর্থে ব্যবহার হবে তখন ওই নাইটের পূর্বে এর পূর্বে আমরা একই ব্যবহার করবো, কিন্তু যখন এরকম পার্টিকুলার হয়ে যাবে তখন এই নাইটের পূর্বে আমরা ইন ব্যবহার করবো না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসি যে নাইটের পূর্বে সবসময় কি বসে? এক বসে। তো না, নাইটের পূর্বে সবসময় এক বসবে না। তো এই যে এক বসে না, এটাকে অনেকেই ইউটিউবে এইভাবে শিখায় যে নাইটের পূর্বে যদি বি চলে আসে তাহলে এখানে ইন বসবে, কিভাবে শেখায়। এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, কিন্তু এটা হচ্ছে আমি যেটা বললাম এটা হচ্ছে রিয়েল টেকনিক। হ্যাঁ, যে নাইটটা তার স্বাভাবিক অবস্থাকে যখন বুঝাবে, স্বাভাবিকতা যখন বুঝাবে তখন নাইটের পূর্বে এক ব্যবহার করবে। আর যখন স্বাভাবিকতা না বুঝে কোনো পার্টিকুলার কোনো ফাংশন বা কোনো কিছুকে বোঝাবে তখন নাইটের পূর্বে আপনারা ইন ব্যবহার করবেন। এই যে পার্থক্যগুলো, এই যে এই ধরনের পার্থক্য একটার পর একটা আসতেই থাকবে এবং আপনাকে শিখতেই থাকতে হবে, এগুলোর কোনো শেষ নাই। এবং আপনি শিখবেন শিখবেন এবং শিখবেন। এইভাবে আপনার প্রিপজিশন আসবে, বিভিন্ন জায়গায় আসবে। প্রিপজিশন আসছে, যেমন প্রিপজিশন সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, মাঝে বসতে পারে, এরকম। যেমন যদি এটা আসে, আরেকটু কথা বলে আমরা প্রিপজিশনের কয়েকটা জায়গা দেখবো। যেমন ধরেন বাই একটা প্রিপজিশন আছে, এই বাইটা কত ধরনের অর্থ ব্যবহৃত হয়। বাই প্রিপজিশনটাকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, একটু আগে আমি দেখাইছি। যেমন বাই, এটা একটা প্রিপজিশন, ধরেন তিনটা ভাবে ব্যবহার করতে পারি। যেমন তিনটা ভাবে কিভাবে ব্যবহার করতে পারি? তিনটা ভাবে এইভাবে ব্যবহার করতে পারি। যেমন সেন্টেন্স লিখি, আই উইল কাম বাই মানডে, একটা বলো। ঠিক আছে, দা ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা হয়েছে। আরেকটা লিখলাম, আরেকটা বললাম, দেয়ার ইজ এ, কি বলবেন, রিভার বাই দ্য হাউস। দেখেন তিন জায়গায় বাই তিন রকম অর্থে ব্যবহৃত হচ্ছে। তিন জায়গায় বাই কিভাবে ব্যবহৃত হচ্ছে? তিন ভাবে ব্যবহৃত হচ্ছে। তা আই উইল কাম বাই মানডে, তাহলে বাই কাকে বোঝাচ্ছে? টাইমকে বোঝাচ্ছে। দা ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাহলে এখানে ডুয়ারকে বোঝাচ্ছে, কে করছে। দেয়ার ইজ এ রিভার বাই দ্য হাউস, এখানে বি সাইড অর্থ প্রকাশ করছে। এরকম ভাবে অর্থগুলো বুঝে বুঝে আপনাকে প্রিপজিশনের ব্যবহারটাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে ভালো, করতে না পারলে যতটুকু পারেন চর্চা করবেন, চর্চা করে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর আরেকটু কিছু কথা বলি, যে যেহেতু জেনারেল প্রিপজিশন নিয়ে বলছি, আরেকটা জিনিস মনে পড়লো, সেটাও একটু দেখাই দিই আপনাদের। অন, আপন এবং অন টু ব্যবহারের নিয়ম। অন কোথায় ব্যবহার করি বলেন তো? স্যার উপরে লাগালাগি করি। বুঝি নাই।
স্যার কোনো কিছুর উপরে বোঝাতে লাগালাগি স্যার উপরে স্পর্শ অবস্থায় যদি উপরে বোঝায়। আচ্ছা, আমি আপনাদের 5টা মিনিট বা 2টা মিনিট 3টা মিনিট সময় নিয়ে আপনারা একটু খাতা কলম হাতে নিয়ে বসেন। আহ জেনারেল একবার বাচ্চাদের মতো কিছু কথা লিখে রাখেন, যদি কোনো কাজে আসে তাহলে হয়তো লাভবান হবে। একটু লিখে রাখেন যে যে সমস্ত শব্দগুলো প্রিপোজিশনকে নির্দেশ করে, যে শব্দ প্লেসকে বুঝাবে ওইটাই টাইমকে বুঝায়, আবার ওইটাই আপনার ডিরেকশনকেও বুঝাইতে পারে। তো আপনি এইভাবে লিখে রাখেন যে কোনো কিছুর মধ্যে বুঝাইতে, যেমন আমরা যখন বাচ্চাদের সাথে ছোটবেলা যখন পড়তাম বা এই যে এরকম দেখেন, খেয়াল করেন কিভাবে বলা যেতে পারে। অন, ইন, বাই, আন্ডার। এই যে দেখেন আমার হাতে অন, ইন, বাই, আন্ডার। কথাটা বুঝছেন? জি স্যার। জি স্যার। একটু আপনি 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 টেকনিক করবেন নিজের মধ্যে করে, যে যেমন মধ্যে বুঝাইতে আছে লিখা লাগবে না, আমি এমনি বলি আপনার একটু শুনুন। মধ্যে বুঝাইতে ইন, উপরে বুঝাইতে অন, ঠিক আছে? ল্যাপটপটা আমার কাছাকাছি আছে তাহলে নিয়ার, পাশে বুঝাইতে বিসাইড, নিচে বুঝাইতে আন্ডার, সামনে আছে ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? ভেতরে দেখেন পুরাটাই ইনসাইড। কথা বুঝাইতে পারছি? এটা ইন, আর পুরাটা এরকম ভেতরে, কিংবা এই যে ধরেন আমি পকেটে হাত রাখলাম, দেখা যাচ্ছে না, পকেটে হাত রাখলাম, এটা হচ্ছে ইনসাইড। ইন বললেও সমস্যা হবে না, কিন্তু ইনসাইড দ্য পকেট। তো এরকম ভাবে যে শব্দগুলো আছে এরকম খেয়াল রাখবেন। বাইরে, আউটসাইড, উপরের দিক দিয়ে, উপর, ওভার, এগুলো বেসিক জায়গাগুলো মনে রাখবেন। কারো দিকে, টু বা টু ওয়ার্ডস, ঠিক আছে? কারো কাছ থেকে পাবেন, সেটা হচ্ছে ফ্রম। অভ্যন্তরে ঢুকবে, ইনটু, ঠিক আছে? বাহিরে আসবে, আউট অফ। যেমন একটা একটা জিনিস দেখেন, আমি এত সুন্দর ছবি আঁকতে পারি না, জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। পড়ার কোনো শেষ নাই আসলে, বুঝছেন? এই প্রিপোজিশন সারাদিন সারা রাত পড়া যায়। ধরেন এটা একটা বড় ধরনের একটা গ্লাস আগাইছে, গ্লাস বা জার আগাইছে, কোথাও থেকে পানি ঢালা হচ্ছে, এই যে বাইরে থেকে এসে পানি ঢুকলো, এটাকে কি বলবো? ইনটু। যদি যেমন বলি ই ইজ পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস, বুঝতেছেন কথা? জি স্যার, বুঝতে পারছি। পানি ঢালছে কোথায়? ইনটু দ্য গ্লাস, বাইরে থেকে ভিতরে ঢুকতেছে না? এটা একটা লিখলাম। তাহলে দেখেন ইনটু, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি আছে, দেখেন এটা আর ইনটু হবে না। এই যে পার্থক্যগুলো বুদ্ধি করে শিখতে হবে। কথা বুঝাইতে পারছি? ধরেন একটা ঘর যদি আঁকাই, যদি ঘর আঁকাই, এগুলো আপনাদের শীটে আছে অনেকটাই, অন্যভাবে আছে হয়তো। এটা হইলো ইনটু, আউট, বের হয়ে গেল, এরকম বুঝাবে, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছিলাম, অন, আপন, অন টু ব্যবহার হবে। ধরেন ধরেন এটা একটা বক্স, ঠিক আছে? ধরেন এটা একটা বক্স, এইখানে কিছু একটা আছে, এটা হচ্ছে অন। এই জিনিসটা মনে করেন এখান থেকে এসে পড়ছে, তাহলে হবে আপন। আর এইটা নিচ থেকে এখানে গিয়ে পড়ছে, তাহলে হবে অন। অর্থাৎ আমার দিকে তাকান, এই যে দেখেন অন, আপন, পড়লো উপর থেকে, এই যে নিচে আছে, এটা হচ্ছে অন টু। আরো আরো সহজ একটা উদাহরণ দিই। জাস্ট চিন্তা করেন একটা বিড়াল মাটিতে বসে আছে, লাফ দিয়ে বেঞ্চের উপর উঠলো, অন টু। একটা বিড়াল ছাদের উপর বসে আছে, লাফ দিয়ে বেঞ্চে নামলো, আপন, ঠিক আছে? আর একটা বিড়াল নর্মালি বেঞ্চের উপর বসে আছে, অন। আপনারা কি আমাকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন না ইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্যার অন স্ক্রিন। অন স্ক্রিন। হ্যাঁ, এইভাবেই মনে রাখবেন। এরকম করে একটার পর একটা শব্দ আসবে, একটার পর একটা ব্যাখ্যা আসবে। তো এই জিনিসগুলো যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন ইজি হবে। যেমন এই যে এখানে যে শব্দটা লিখছি এটা পরীক্ষায় আসে অনেক সময়, ঠিক আছে? তো একটু একটু এইভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপর এরকম ধরনের আরো অনেক শব্দ আছে যেগুলো
মাঝে মধ্যে আমাদের ভেজালের মধ্যে ফেলে। যেমন মনে করেন বিটুইন আছে, বিটুইন। আরেকটা কি আছে? among, এই দুইটা নিয়ে আমাদের ভেজাল হবে, এবং আমরা খুব সুন্দর করে শিখাই দিই। দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে among। এটাই বলি না আমরা? জি স্যার। আমি যদি বলি অনেকের মধ্যে বিটুইন হতে পারে, স্যার এটা বলছিলেন স্যার, প্রপার বলছিলাম। নাউন যদি থাকে। হ্যাঁ, দুই যদি দুইটা গ্রুপ হয় বিটুইন, যেমন ধরেন তিনটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাহলে দুইটা দেশ নিশ্চয়ই এক পক্ষে, তাহলে আপনি বলবেন দেয়ার ইজ এ ওয়ার বিটুইন, দেন বলেন দেয়ার ইজ এ ওয়ার বিটুইন ইউক্রেন, রাশিয়া এন্ড আমেরিকা। বিটুইন, বিটুইন থাকলে এন্ড থাকবে, এমন থাকলে এন্ড থাকবে না, সোজা কথা। বিটুইন থাকলে কি থাকবে? এমন থাকলে এন্ড থাকবে না, এমন থাকলে এন্ড থাকবে না, এটা খালি থাকবে, আর এখানে end। তো এগুলো হচ্ছে আপনি নিজে নিজেই খুঁজে খুঁজে বের করবেন যে কিভাবে শেখা যায় বা কিভাবে আমরা এগুলাকে প্রয়োগ করতে পারি। যেমন একটা পার্থক্য আছে যে বিসাইড ডিসাইডস এর মধ্যে পার্থক্য আছে, বলেন তো কি পার্থক্য? স্যার একটা অর্থে পাশে, আর একটা হচ্ছে স্যার ব্যতীত। এটা হচ্ছে ইন এডিশন টু, বিসাইডস ইন এডিশন টু, আর এটা হচ্ছে বাই বা পাশে। যেমন বিসাইডস বাংলা, আই ক্যান স্পিক ইংলিশ। বাংলা ছাড়াও আমি ইংরেজি বলতে পারি। আরেকটা বললাম হি সেড বিসাইড মি। দেখেন তো পার্থক্য আছে কিনা? বলেন আছে? জি স্যার। তো এরকম, এরকম যে বিষয়গুলো, এগুলো একটু, এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আহ আরো দেখাবো এরকম কিছু, জি যেগুলো স্যার, আরো দেখাইলে দেখাবো। দেখাইলে ভালো হয়েছে। আমি তো পারি না, কোথা থেকে দেখাবো? আরেকটা দেখাইতে হবে, যেটা নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রবলেম হয়, অনেক 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 থাকে। শুনেন, এক মিনিট একটু কথা বলি, ভালো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে পেঁচাল পারতেছি না, 11টা বাজে, 1 ঘন্টা 20 মিনিট ধরেন বা 15 মিনিট ধরে কথা বলতেছি, একটার পর একটা বলেই যাচ্ছি, একটার পর একটা শুনতেই আছি। বিষয়টা এরকম না যে আমরা আহ এ- মানে বিষয়টা এরকম না যে আমি অনেক জানি আসলে। বিষয়টা হচ্ছে যে আমরা যখন পড়বো তখন জিনিসগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমি আগেও বলছি, এখনো বলছি যে টিচাররা আমাদের আমাদের প্রেক্ষাপটে দেখবেন, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যেগুলো আছে বা আমরা উন্নয়নশীল দেশ যেগুলো আছে, এগুলো দেখবেন যে টিচিং প্রফেশনটা আহ একটু মানে যতটা কি বলবো, নোবেল প্রফেশন বা যতটা রেসপেক্টেড প্রফেশন হওয়ার কথা ছিল আমাদের দেশে তা না। কিন্তু টিচারের একটা কাজ চমৎকার, যদি একটু আপনি চিন্তা করেন, একমাত্র টিচারই আপনার কাজ করে যেটা হচ্ছে ফর দ্য মানে টোটাল ব্যাটারমেন্ট। টিচার হচ্ছে এমন একটা জায়গায় কাজ করে যে সে কি চায় যে সে তার স্টুডেন্ট তার চেয়ে বেটার হবে। এই জায়গাটাই টিচার ইউনিক। এটা ফিক্সড করা না যে আহ, আমি পড়াইতেছি আমি টিচার হবে। ডাক্তারদের মধ্যে টিচার নাই, পুলিশের মধ্যে ট্রেনার নাই, তো এরকম আর্মির মধ্যে কি নাই? সব জায়গাতেই আছে। তো টিচার মানে টিচিং প্রফেশনটা হচ্ছে, যে ক্ষেত্রেই হোক, যে প্রফেশনটা হচ্ছে যে সে তার স্টুডেন্টের ফর দ্য বেটারমেন্ট, মানে তার চেয়ে আরো অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কাজ করে। তো আমি আপনাকে ধরাই দেওয়ার চেষ্টা করতেছি যে এই জায়গাটা এইভাবে ধরেন, এই জায়গাটা এইভাবে চিন্তা করেন, একটার পর একটা এইভাবে চিন্তা করেন। তো যখন এইভাবে আপনি একটা একটা করে চিন্তা করবেন তখন দেখবেন যে জায়গাগুলো, হ্যাঁ এইভাবে তো পড়া যায়, এইভাবে তো পড়া যায়। এখানে টিচার তেমন একটা ফ্যাক্টর রাখতেছে না। টিচার জাস্ট ওয়ার্কিং এজ এ গাইডলাইন, একটা বিকনের মতো, আলোর মতো, একটা আলোকবর্তিকার মতো, যে দেখাচ্ছে হ্যাঁ যাও বাবা যাও, এই যে এখানে আলো আছে, এইভাবে পড়ো। আমি এখানে অনেকগুলো কথা বলছি, অনেক অনেক কথা রিপিট করছি, বারবার বলছি। আমি চাই যে জিনিসগুলোকে আপনি এইভাবে দেখেন। যদি এইভাবে দেখতে পারেন তাহলে দেখবেন আপনার পড়াটা সহজ হচ্ছে। তো যেহেতু বললেন, আরো দুই একটা দেখাই।
যে যেমন সবচেয়ে বড় প্রবলেম আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এই দুই মহাজনকে নিয়ে বা দুই মহাশয়ের নিয়ে। কার কার এটা নিয়ে প্রবলেম আছে? কারো নাই, তার মানে যেহেতু রেসপন্স করে নাই, কারো নাই। স্যার স্যার কারোই নাই। যাক, আমি এমনি দেখাই। এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? স্যার হি ওয়েন্ট টু কলেজ। আচ্ছা, একটু আমরা খেয়াল রাখবো, একটু ভালো করে খেয়াল রাখবো। এখানে আমি দুইটা বাক্য লিখছি, এই দুইটাই 100% কারেক্ট। দুইটা বাক্যই একেবারে পুরোপুরি সঠিক ভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে পুরোপুরি সঠিক কিভাবে? হুম, দুটা সবসময় খেয়াল রাখবেন। আমার ইংরেজি লেখাটা তাও একটু বুঝবেন, বাংলা লিখতেছি না কারণ বাংলাটা কিছুই বুঝবেন না। আচ্ছা, ডিনোট মানে নির্দেশ করা। কিসের ডিনোট করে আপনার? মুভমেন্ট। এটা টু এর ক্ষেত্রে বলতেছি, ডিনোটস মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একটু লিখে রাখবেন, টু সবসময় নির্দেশ করবে ডিনোটস মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আর টুয়ার্ডস কি নির্ভর করবে? ডিনোটস মুভমেন্ট, মানে ওই টু এর ক্ষেত্রে আর এখানে টুয়ার্ড যখন আমরা বলি, ডিনোটস মুভমেন্ট, এভাবে লিখুন, ডিনোটস দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। এভাবে লেখা লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ডিনোটস দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। একটু লিখে না, আমি বাংলায় বুঝাই দিচ্ছি। কথা বুঝতে কি সমস্যা হচ্ছে খুব? না স্যার, বুঝতে আর স্যার পারতেছি স্যার। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে পড়েন। আহ আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম যে ইংরেজিতে সবার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমি আপনি যারা আছে আমাদের সবার অবস্থা খুব খারাপ। আমাদের উচিত আর কি নিজেদেরকে একটু সময় দেওয়া। আমরা যদি একটু সময় দিতে পারি তাহলে দেখবো যে আসলে উম, আহ, মানে অন্তত পক্ষে যদি কখনো ফরাসি ভাষার সান্নিধ্যে আসেন তখন মনে হবে যে ভাগ্যিস ফরাসিরা শেষে পৃথিবী শাসন করে নাই, না হলে আমাদেরকে এখন ফরাসি ভাষা শিখতে হইতো। ঠিক আছে, ফরাসি ভাষা মনে করেন একই শব্দ, খালি একটু আ উ বেশি হওয়ার জন্যই অর্থ চেঞ্জ হয়ে যাবে। ইউটিউবে কিছু ভিডিও আছে, দেখেন। আচ্ছা, দেখেন তো কি লিখছি আমরা। স্যার একটা মুভমেন্ট বোঝাবে আর একটা হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট। টু বুঝাবে ডিনোটস মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। জাস্ট চিন্তা করেন, আমার দিকে তাকান। এই যে আমার হাতে একটা কলম আছে, ধরেন এই জায়গাটার নাম হচ্ছে এক্স, আর এই বাম হাতের জায়গাটার নাম হচ্ছে ওয়াই। এই পেনটা, আচ্ছা আমরা একটা নামই বানাই। ধরেন ডান হাত হচ্ছে শেরপুর, বাম হাত হচ্ছে ময়মনসিংহ। আপনাদের এই কোচিং এর হেডকোয়ার্টার ময়মনসিংহ, আর আমি আছি শেরপুরে। শেরপুর, ময়মনসিংহ। এটা হচ্ছে ধরেন আমি, এই কলমটা আমি এইখান থেকে এইখানে আসলাম, তাহলে এটা হলো টু। মুভমেন্ট হয়েছে, জিনিসটা এইখান থেকে এইখানে গেছে। কথাটা বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার, বোঝা স্যার যাচ্ছে স্যার। এই যে খালিদ শেরপুর থেকে ময়মনসিংহ আসছে, তাহলে এটা হইলো টু, ওয়ান প্লেস টু অ্যানাদার। মুভমেন্ট, মুভমেন্ট নড়াচড়া, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে টু ওয়ার্ডস কখন? থেমে গেলাম। ধরেন আমি বাইক নিয়ে রওনা দিচ্ছি, আপনি জানেন না আমি কোথায় যাচ্ছি। তো আপনি বললেন যে খালিদকে শেরপুর ময়মনসিংহ, এই কি ময়মনসিংহ এর দিকে যাইতে দেখেছি। ধরেন আমি ময়মনসিংহ, এটা 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 ময়মনসিংহ এর রাস্তা, এরকম যাচ্ছি। আপনি বলবেন কি খালিদকে ময়মনসিংহ এর দিকে যেতে দেখেছি, খালিদকে ময়মনসিংহ এর দিকে যেতে দেখেছি। তাহলে মুভমেন্ট কি বোঝাচ্ছে? ডিরেকশন বোঝাচ্ছে।
যখন ডিরেকশন বুঝাবে তখন টু ওয়ার্ডস, আর যখন এক প্লেস থেকে আরেক প্লেসে চলে যাবে তখন হচ্ছে টু। আমি স্যার জানি জিনিসটা কি, তোমার প্রবলেম ছিল, আশা করি আর জীবনে ওই প্রবলেম হবে না। বাসা থেকে কলেজে যাচ্ছেন, কলেজে, আই কেম টু কলেজ, কলেজে আসছেন, মুভমেন্ট হয়েছে ওয়ান প্লেস টু অ্যানাদার। এই যা কই যাস, এই কলেজের দিকে যাই, কলেজের দিকে। দেখেন, কলেজে যাচ্ছেন বলেন নাই, কলেজের আশেপাশে কোথাও হবে। আপনার স্যার মুভমেন্টের ডিরেকশন বলছেন। কই যাস, লাইব্রেরিতে যাই, আই এম গোয়িং টু লাইব্রেরি। কই যাস, লাইব্রেরির দিকে যাই, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য লাইব্রেরি। কথা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন স্যার না? এটা নিয়ে এই হ্যাঁ, বলেন। এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে যদি স্যার ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে তাহলে হ্যাঁ, স্যার কিভাবে বুঝবো? আচ্ছা, দুইটা সেন্টেন্সের যদি যদি থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, বুঝার একটা সুন্দর তরিকা এখানে আছে। আছে? জি স্যার। হ্যাঁ, সবসময় দেখবেন কিছু না কিছু ক্লু থাকে। আর অবশ্যই যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সাথে এমন কিছু থাকবে ওইখানে যেটা আপনাকে ক্লিয়ার ইন্ডিকেশন করবে যে এটার উত্তর এটাই। ক্লিয়ারলি কিছু না কিছু থাকবে, হয় আগে সেন্টেন্স থাকবে, না হয় পরে সেন্টেন্স থাকবে, না হলে কথার প্যাটার্নটা এমন থাকবে যে দেখে বোঝা যাবে যে এরকম হচ্ছে। তাহলে বিষয়টা নির্ভর করতেছে কিভাবে, যে নির্ভর করতেছে যে আপনি যখন বলতেছেন বলার কথাটার ধরনের উপরে। কই যাস, লাইব্রেরির দিকে যাই। দেখেন, আমরা নর্মালি কিন্তু বলা হয় যে আমরা সেপের ভাষায় কি বলি, এই কই যাইতেছস, আমরা উত্তর দিই এই লাইব্রেরির দিকে যাই, এই নিউ মার্কেটের দিকে যাই, এই পার্কের দিকে যাই। দেখেন, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অহরহ ব্যবহার করছি। আবার একটা ছেলেকে দেখবেন কলেজ ব্যাগ নিয়ে রওনা দিচ্ছে, কই যাস, কলেজে যাই। কলেজে যাই, সে কিন্তু স্পেসিফিক্যালি বলছে যে আমি কলেজে যাচ্ছি। আর ধরেন আমিও বের হইছি, আপনি বললেন যে এই কোন যান, এই যাই বটতলার দিকে যাই ঘুরে আসি গা, এই কলেজের দিকে যাই ঘুরে আসি গা, এই নিউ মার্কেটের দিকে যাই ঘুরে আসি গা। তাহলে ওয়ান প্লেস থেকে ওয়ান আনাদার প্লেসে মুভমেন্ট কিন্তু হচ্ছে না। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইভাবেই জিনিসগুলোর মধ্যে নিজেরা আপনারা ক্লারিফাই করার চেষ্টা করবেন, বা চেষ্টা করবেন আর কি, যেন সহজভাবে বোঝা যায়। যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশিরভাগগুলোই মুখস্থ করবেন, আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই, যেহেতু বললেন। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? অ্যাক্রস আর অ্যালং, এটা আপনাদের ভেজাল হয় আমি জানি, আমি যা যেগুলো বলছি সবগুলোই ভেজাল হয়, শুধু আপনার না, আমাদের সবারই ভেজাল। তো আমরা স্যার অ্যাক্রস আর অ্যালং কখন হবে? স্যার এক অ্যাক্রস ক্রস হবে হবে যখন ক্রস করে চলে যাবে। আর অ্যালং হবে, আপনি, আমি যেভাবে বলি এইভাবে মনে রাখেন, তাহলে কখনোই ভুলবেন না। অ্যালং হবে ইন দ্য সেম লাইন। আমরা অনেক কিছু বাংলায় শিখি তো, আহ, তো ভাষা পুরোটা আর কি এক ভাষা আরেক ভাবে শেখা যায় না আর কি। তো একটু সমস্যা হয়। ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড, অথবা ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। খেয়াল করেন, অ্যাক্রস আমরা শিখছি এইভাবে, আড়াআড়ি ভাবে পার হইলে অ্যাক্রস। তা আড়াআড়ি ভাবে মানে আমরা, আমি ছোটবেলা, আমি জানি না আপনারা কিভাবে বুঝেন, আমি বুঝতাম যে এইভাবে যাইতে হবে, কোনাকুনি যাইতে হবে, এটাই হচ্ছে আড়াআড়ি। দেখেন, ওয়ান সাইড টু অ্যানাদার, সেটা হচ্ছে অ্যাক্রস। আর অ্যালং হচ্ছে কি হবে, যেমন ধরেন এটা একটা নদী, জাস্ট দেখা যাচ্ছে না, দেখতেছেন না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা একটা নদী, এই বরাবর যদি হেঁটে যান সেটা হবে অ্যালং। আর যদি এদিক থেকে এদিকে যান সেটা কি হবে? বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ইজি কিন্তু, নিজের সামনে আঁকান, নিজের সামনে করে ধরেন, দেখবেন যে কঠিন না কোনো কিছু, খুব সহজ। আমরা চেষ্টা করা দরকার, চেষ্টা করবো, চেষ্টা করবো, চেষ্টা করবো, এইটুকু। যদি চেষ্টা করি ভালো, চেষ্টা না করলে আরো ভালো, পারবোই না আর টেনশন নেই। হ্যাঁ, এটার সাথে শুনেন, পড়া একটার সাথে আরেকটা রিলেটেড, আর একটা মনে করছে, এটাও দেখে দিই, তারপরে আর মনে করলে আর কথা কিছু নাই। এইভাবে আপনারা পড়ার চেষ্টা করেন। এরপরে যেখানে দেখেন এই থ্রো, আরেকটা শব্দ আছে অ্যাপ্রোচ আর থ্রো, যে এই দুইটার মধ্যে কেমন থ্রো। এই যে ধরেন আমি একটা টানে লাগাইলাম, এটা টানে লাগাইলে আপনি অন্য কিছু বলতে পারেন, সঙ্গ বলতে পারেন। আচ্ছা,
ধরেন এটার ভিতর দিয়ে যাওয়া যাবে। যদি ভিতর দিয়ে যায় তাহলে কি বলবেন? through। আর যদি এইভাবে যায় তাহলে কি বলবেন? across। যেমন বিদেশে দেখবেন অনেকগুলো টানেলের ভিতর দিয়ে ট্রেন যায়, যায় না? জি স্যার। টানেলের ভিতর দিয়ে গেল, সেটাকে কি বলবো? through। থ্রু। এই উপর দিয়ে আসবে সেটাকে, বা সাইড উপরের উপর দিয়ে কোনো রাস্তা আসছে বা কিছু একটা আছে, এটা আসবে, কি বলবো? স্যার across। অ্যাক্রস। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। আবার দেখেন এই থ্রো, বইয়ের সাথে যদি থ্রো ব্যবহার করেন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বইয়ের সাথে যদি থ্রো ব্যবহার করেন তাহলে অর্থ কি হয়ে যাবে? গোত্র শব্দের অর্থ হচ্ছে পড়া। গোত্র শব্দের অর্থ কি? স্যার পড়া। ভালো করে পড়া। হ্যাঁ, যে আমি বইটা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়েছি। তো এরকম করে শব্দ একটার সাথে আরেকটা আপনাকে খেয়াল রাখতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে মোটামুটি এই ধরনের জিনিসগুলো আমি এখানে রাখতে যাচ্ছি। একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলবো, হ্যাঁ? বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। জি স্যার। মুছে ফেলি। তাহলে আমি এতক্ষণ যে বকবক করলাম, এই বকবকের বিষয়টা কি হলো? বিষয়টা দাঁড়ালো যে প্রিপোজিশনটা হচ্ছে এমন একটা শব্দ যেটার ব্যবহারে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দগুলোর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, এগুলো শেখার চেষ্টা করব। আর প্রিপোজিশন হচ্ছে একটা রিলেটিং ওয়ার্ড বা একটা কানেক্টিং ওয়ার্ড, এক ধরনের কানেকশন তৈরি করে সে সেন্টেন্স গুলোর মধ্যে। এটা এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবো, একটু বিভক্তির সাথে মনে রাখার চেষ্টা করবেন যে প্রিপোজিশনের একটা ছোট্ট নোট করতে পারেন যে প্রিপোজিশন অনেক ক্ষেত্রে বিভক্তির সাথে মিলে যায়। প্রিপোজিশন অনেক ক্ষেত্রে বিভক্তির সাথে মিলে যায়। আপনাদের শীটে যে যে যেগুলো দেওয়া আছে, কতমালি পাঠশালার যে শীট আছে, এই শীটে যে প্রিপোজিশন গুলো বিভক্তি দেওয়া আছে, এগুলো মুখস্থ করলেই কমন করে যাবে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। আর আমার ক্লাসটা যদি ভালোভাবে একটু আয়ত্ত করতে পারেন তাহলে এই যে এই ধরনের ভেজাল্লা জিনিস যেগুলো আছে এগুলো কমন করবে। তো মুখস্থ জিনিসগুলোর মধ্যে আমি ইচ্ছা করে বেশিক্ষণ সময় নিলাম না, জাস্ট একটু আলোচনা করে দিই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কিভাবে খেয়াল রাখবেন যে যেমন দেখেন প্রিপোজিশনের কয়েকটা ধরন আছে। প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন বসে, এটা হচ্ছে প্রিপোজিশন। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো হচ্ছে সাধারণ লাগলাম, এগুলো হচ্ছে প্রিপোজিশনের জেনারেল রুল বা স্বাভাবিক রুল। প্রিপোজিশনের আরেকটা ধরন আছে, যে ধরেন নাউনের পরে প্রিপোজিশন বসে, ফিক্সড করা যে এই নাউনের সাথে এই প্রিপোজিশন বসে, এটা একটা। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশন বসে, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। মূলত এই দুইটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন। আমাদের দেশে বলে অ্যাপ্রোপ্রিয়েট আর সবাই বলে ফিক্সড। ফিক্সড মানে ওইটার সাথে ওইটাই বলি, ঠিক আছে? প্রিপোজিশন যেমন আমরা উদাহরণ যদি লিখি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। দেখেন তো অ্যাবসেন্টটা কখন, অ্যাবসেন্টের সাথে কি ব্যবহার করছি আমরা? ফ্রম। স্যার ফ্রম ফ্রম। ব্যবহার করছি। এটা একবারে ফিক্সড। অ্যাবসেন্টের সাথে কোন প্রিপোজিশন বসবে? ফ্রম বসবে। তবে মনে রাখার কিছু টেকনিক আছে, আপনি মনে রাখতে পারেন। যেমন একটু ভালো করে খেয়াল করেন, একবারে দামি একটা জিনিস দেখতেছেন, ফর্ম ব্যবহারের নিয়ম এরকম সবগুলো আছে। আসলে বললামই তো যে এগুলো মানে খুঁজে খুঁজে নিজের মতো করেন। আপনি দেখবেন নানান ধরনের নানান টেকনিক দেখায়, এক একজনে এক একটা টেকনিক দেখায়। আমি একরকম দেখাচ্ছি, আপনি পেজ খুলবেন আরেক রকম দেখবেন, আরেকজন আরেক রকম দেখাবে। তো আমার পরামর্শ হচ্ছে কি, আপনার এত জনের এত নিয়ম মনে রাখার দরকার কি? আপনি আপনার নিয়ম মনে রাখেন না, তাহলেই তো হয়। আপনি আপনার মতো করে একটা পদ্ধতি বের করেন, আপনার মতো করে একটা সিস্টেম বোঝার চেষ্টা করেন। আর যদি মনে হয় যে না আমি সিস্টেম টিস্টেম কিছু পারবো না, তাহলে সব বাদ দেন, কোনো কিছুই করা লাগবে না। শীত যেটা আছে মুখস্থ করেন, একসময় মুখস্থ আগে করবেন, মুখস্থ করতে করতে একসময় বুঝবেন। বুঝতে আপনাকে হবে। যদি মনে হয় যে না আমি কিছু পারতেছি না, তাহলে সব বাদ দেন, বাদ দিয়ে ডাইরেক্ট মুখস্থ করেন। আপনাদের 122 পৃষ্ঠা না 140 পৃষ্ঠার যে শীটটা আছে কথা মানে পাঠশালায়, A to Z পড়েন। আপনার যদি মনে হয় এটাও করবো না, আমি অন্য শীট করবো, নেন পড়েন, যাই করবেন নাকি পড়েন, দেখেন আপনার প্রশ্ন মানে ওই নিয়মের মধ্যে আসবে, নিয়মের বাইরে যাবেন না। তো আপনি দেখেন, আমি ফর্মটাকে বলতে চাইতেছি যে এটা সহজভাবে কিভাবে দেখা যায়। এই যে দেখেন, এই যে আমার হাতে একটা কলম, আমি এটা দিয়ে বলছিলাম, দেখেন হাত দিয়ে কত প্রিপোজিশন আমি আপনাকে বুঝালাম। কলম আছে, কলমটা হাতে আছে না? জি স্যার হাতে আছে। কি ঘটলো এখন? নিচে স্যার পড়ে গেল।
আবার এই হাত থেকে কি হলো, পড়ে গেল না? জি স্যার। এটা শুদ্ধ বাংলা কি বলতে পারি? বিচ্যুত। কি হওয়া? স্যার বিচ্যুত হওয়া। বিচ্যুত হওয়া। বিচ্যুত মানে কি? এক স্থান থেকে আরেক স্থানে সরে যাওয়া। এক স্থান থেকে আরেক স্থানে সরে যাওয়া, এই যে বিচ্যুত। বিচ্যুত হয়েছে না? জি স্যার। স্যার এখন দেখেন তো বিচ্যুত, তাহলে এইখানে কি বসছে? অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মিটিং থেকে তার বিচ্যুতি না? জি স্যার। হি ইজ মুভিং ফ্রম ঢাকা টু শেরপুর। তাহলে দেখেন তো বিচ্যুত হয়েছে না? কোথেকে বিচ্যুত হয়েছে? ঢাকা থেকে। ঢাকা থেকে। তাহলে ফ্রম বসছে। মিলান, এরকম মিলা মিলা মনে রাখেন। দা ট্রেন উইল ডিপার্ট ফ্রম ফ্রম প্ল্যাটফর্ম 5। কে কি বসছে এখানে? স্যার বিচ্যুতি ফ্রম। বিচ্যুতি বসছে, ফ্রম বসছে। এই যে তিনটা লিখছি, এই তিনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তা আমি আমি মনে রাখলাম বিচ্যুতি দিয়ে। এখন আপনি যদি বলেন আমি শুরুতে যে লিখছিলাম প্রিপোজিশন বিভক্তি, দেখেন পঞ্চমী বিভক্তি বসছে, হতে থেকেছে। ঠিক আছে, হতে থেকে চে, চে। বিচ্যুতি না? জি স্যার। স্যার মিলছে না? মিলছে তো? জি স্যার মিলছে স্যার। মিলান, এরকম মিলান। যতগুলা মিলে মিলবে, যেটা মিলবে না মুখস্থ রাখেন। একটা টেকনিক, যেটা মিলবে না মুখস্থ রাখেন। মনে চাইতেছে, যেমন ইউটিউবে দেখবেন যে আছে যে উপকারী অপকারী যা বোঝায় এগুলোর সাথে টু বসাই, তো মুখস্থ করেন। উপকারী অপকারী ওয়ার্ড যেগুলো আসে পরীক্ষা আসে একসাথে লিখে ফেলেন, ওর সাথে টু বসবে ডেফিনেটলি। নিশ্চিত অনিশ্চিত কোনো কিছু বুঝাইতে অফ বসবে, তো বসেন। এরকম যা আছে সবকিছু, যেমন সার্টেন, শিওর অফ, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে শিওর অফ, আই এম শিওর অফ হিজ সাকসেস। ঠিক আছে, আই এম আনশিওর লাগলেন, সার্টেন অফ হিজ সাকসেস। পরীক্ষা এই দুইটাই বেশি আসে। এই যে হয়ে গেল। ঠিক আছে, ইনজুরিয়াস ক্ষতিকর, টু, ইনজুরিয়াস টু, এরকম। ঠিক আছে, হেল্পফুল টু, ফর হয় হেল্পফুল টু। ঠিক আছে, উপকারী অপকারী বুঝে দিচ্ছে। তো এরকম বুঝেন। ডেভিয়েট ফ্রম, বিচ্যুতি বুঝাইতেছে। ঠিক আছে, অরিজিনেট ফ্রম, যা বলতেছি এগুলো সব পরীক্ষায় আসে। ফ্রম, তো এগুলোতে ফ্রম বসতেছে। ঠিক আছে, ফ্রম, এখানে কি বসতেছে? ফ্রম। তো এরকম ভাবে যা বসতেছে সব আমরা বলতেছি যে এরকম বিচ্যুতি বোঝাচ্ছে, উপকারী অপকারী বোঝাচ্ছে। এখন দেখেন ফরও কিভাবে বসে। আপনি এরকম মিল করে দেখেন, আমি ওইটা নিয়ে আসতে যাবো, ওইটার জন্য যাবো, এরকম যা বোঝাচ্ছে ফর বুঝতেছে। যেমন আপনি দেখেন, এই যে আবার কি বোঝাচ্ছে, কোনো কিছুর প্রতি বুঝাইতে আমরা টু ব্যবহার করি, অ্যাটেন্টিভ টু। ঠিক আছে, তারপরে আমরা ড্যামেজ টু, ডেডিকেটেড টু। দেখেন তো সব কি হচ্ছে না? I am attentive, he is attentive to his studies. This has been damage to his, অথবা this has made a damage to his studies. He is dedicated to his studies. তাহলে কি মিলতেছে না? ভয় গেছেন নাকি সবাই? জি না স্যার, স্যার স্যার আসি স্যার। আচ্ছা, এইভাবে একটার পর একটা পদ্ধতি করে করে আপনি মনে রাখতে পারবেন। যেমন কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরুন অ্যাবল, এই বল, এই বলের সাথে কি বসে? টু বসে, কিন্তু কেবলের সাথে অফ বসে। কিভাবে মনে রাখতে পারেন? অফ বসে। যেমন চার্জ, চার্জ মানে কি? চার্জ মানে স্যার চার্জ, চার্জ মানে স্যার প্রহার করা বা কোনো চার্জ কিছু মানে ইয়ে চার্জ। করা। আচ্ছা ঠিক আছে, ধরুন দোকানে চুল কাটতে গেছেন, বললেন যে আপনার চার্জ কত, হাউ মাচ ডু ইউ চার্জ ফর, বলেন এ হেয়ার কাট, চার্জ করে হেয়ার কাট। ঠিক আছে, চার্জ করে হেয়ার কাট। তারপরে আপনি বললেন ইনচার্জ, ভারপ্রাপ্ত, আগে বললেন। ঠিক আছে, চার্জ উইথ, অভিযুক্ত করা। দেখেন একসাথে মিলে গেল। যেগুলো মিলে সেগুলো মনে রাখেন। যেমন এগ্রি, ধরেন আমি আপনার সাথে এগ্রি করলাম, তাহলে কি হবে? আই এগ্রি উইথ ইউ, তাই না? জি স্যার এগ্রি উইথ। স্যার আই এগ্রি উইথ ইউ। অন বসানো তবে কি?
স্যার আই এগ্রি উইথ ইউ অন দিস টপিক, বসানো যাবে জি স্যার, বসানো যাবে বিষয়ের স্যার। উপর। আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, যদি প্রপোজাল বোঝায়, যদি সাজেশন বোঝায়, যদি প্ল্যান বোঝায়, তাহলে এগ্রির সাথে টু বসবে। এগ্রির সাথে কি বসবে? টু বসবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এইরকম করে খুঁজে খুঁজে বের করে আপনাদের পড়তে হবে। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাদের যে শীটটা আছে, শীটের প্রিপোজিশন গুলো মুখস্থ করার চেষ্টা করেন। দেখেন, আমি আপনাকে টোটাল আছে ক্লাসের সব মিলে এখন হইলো 50টার উপরে প্রিপোজিশন বলছি, মানে প্রিপোজিশনের ব্যবহার দেখাইছি, কি করছি, কাজগুলো করছি। তো আপনাদের কাজও হচ্ছে যে ঠিক এইভাবে আর কি পদ্ধতিগত ভাবে মনে রাখার চেষ্টা করা। যদি পদ্ধতিগত ভাবে মনে রাখতে পারেন তাহলে মানে জিনিসটা ইজি হবে। আর যদি মনে করেন যে না আমরা পদ্ধতিগত মনে রাখতে পারবো না, তাহলে আমি বলবো শীটটা ধরে যেটা মুখস্থ করেন। এই হলো আজকের পর্যন্ত ক্লাস। কারো কোনো প্রশ্ন? না স্যার, আজকে প্রশ্ন নেই স্যার। আজকে অনেক হয়ে গেছে না? শুনেন, আহ আচ্ছা, আছেন কয়জন? মাত্র আর 7 জন। 5 জন। আচ্ছা, একটু আগে দেখলাম 15 জন আছে। ক্লাস করেন কয়জন আপনারা? স্যার দশ স্যার জনও হয় না আজকে, স্যার ভালোই ছিল। আজকে ভালোই ছিল না? 2 দিন ধরে মানে স্যার সার্কুলার দেওয়ার পর থেকে মোটামুটি তাও কিছু স্টুডেন্ট আসে। শুনেন, যে কয়জন আছেন উপস্থিত শুধু তাদেরকেই বলতেছি, এবং বাকি যারা রেকর্ড দেখবে, রেকর্ড তো দেখে আবার অনেকেই শুনে, মানে অনেকেই দেখে, অনেক ভিউ তো দেখি, 200-250 ভিউ তো মনে হয় প্রায় থাকে। আচ্ছা দেখেন, এখন আপনাদেরকে এটা আমি যেটা বলতে চাচ্ছি, যদি এখানে যদি যারা আছে, যদি মনে হয় যে আমার বিসিএস লাগবে বা আমি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অগ্রসর হইতেই চাই, একটা কথা মনে রাখবেন, লেগে থাকা ছাড়া কোনোদিনও হবে না। যদি মনে হয় যে না আমি পড়বো, আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি কম পড়ে পাবো, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি কম পড়ে কেন কোনোদিনও পারবেন না। হুম? একটাই কাজ আপনার, অনলি ওয়ান কাজ, সেটা হচ্ছে প্রপার ওয়েতে লেগে থাকা। লেগে থাকলে পারবেন, না থাকলে পারবেন না। ঠিক আছে? তো রিয়েল পড়ুয়া যারা, তাদের সামনে যদি একত্রিত হন তাহলে দেখবেন যে তারা কতটা পড়ে। আমি বলতেছি না যে এই করেন, আপনি যখন সাহিত্য পড়বেন সাহিত্য পুরাটা পড়েন, কেন আপনার একটা দুইটা করতে হবে? আপনি পুরা যুগ পড়েন না, তাহলেই তো আপনার পড়া মজা লাগবে। আপনি যখন মুখস্থ করতে যান তখন তো পড়া মজাই লাগবে না। মুখস্থ যদি করতে হয়, শীত ধরেন এক পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করবেন, যা আছে কপাল। আর যদি মনে হয় যে না আমি জিনিসগুলো সারা জীবনের জন্য মনে রাখতে চাই, তাহলে আপনাকে অবশ্যই আহ খেয়াল রাখতে হবে যে পুরো জিনিস প্রপার ওয়েতে পড়তে হবে, এবং প্রপার ওয়েতে পড়তে হবে, এবং প্রপার ওয়েতে যদি লেগে থাকেন সফলতা পাবেন, আর যদি লেগে না থাকেন তাহলে সফলতার গ্যারান্টি কেউ দিবে না। স্যার এইবার যে একটা নিয়ম করতেছে স্যার, কোশ্চেন দিবে না, নিয়ে নিবে হুম। প্রিলি কোশ্চেন, হুম। স্যার এতে কি আলটিমেটলি কোনো লাভ হবে? কোশ্চেন অনেক পরীক্ষাতেই দেয় না, ঠিক আছে, অনেক জায়গাতেই দেয় না। এখন এটা যেটা করবে হয়তো যে কোশ্চেন গুলো বাইরে যাবে না, এটার মানে এক্স্যাক্টলি কি লাভ হবে, কোন ভাবে লাভ হবে এটা বলা মুশকিল। করলে করবে, এতে আমাদের সমস্যা কি? প্রশ্ন পাওয়া না পাওয়া আমাদের কি যায় আসে? জি এইভাবে স্যার, চিন্তা ভাবনা যেখানে স্যার আমরা উত্তর আশা করতেছিলাম যে পিএসসি আনসারটা দিয়ে দিবে যে কোনটা সঠিক অ্যান্সার, এখন উল্টা কোশ্চেন নিয়ে নিতেছে স্যার। এটা তো বাইরে মিলাইতেই পারবো না স্যার, কয়টা হবে না হবে। আচ্ছা, আহ এই সিস্টেমটা আমার এক্স্যাক্টলি আসলে জানা নাই যে কেন এই কাজটা করে, ফিক্সডলি বলতে পারবো না, অনুমান নির্ভর বলা যাবে। হ্যাঁ, তবে এটা অনেক জায়গাতেই হয়, অনেক পরীক্ষাতেই করে। তবে প্রশ্ন না থাকলেও সমস্যা তো নেই, প্রশ্ন তো পাবেনি, বইগুলোতে তো আসবেই। একটু জি অপেক্ষা করে দেখবেন, আসবে। অনলাইনেও দেখা যাবে, পাওয়া যাবে। আর যেহেতু এখনো ফাইনাল সিদ্ধান্ত দেখেন না, সিদ্ধান্ত আবার চেঞ্জ হয় কিনা তার কি আছে, এটা। আর হয়তো একদিন হবে, আমরা যা স্বপ্ন দেখতেছি যে এরকম হবে, হয়তো হবে একদিন।
প্রশ্নের উত্তর দিয়ে দিবে, ব্যাখ্যা দিবে যে কেন এই উত্তরগুলো হইলো, এবং হওয়া উচিত। আমি কোনোদিন সুযোগ পাইলে ওই জায়গায় বলবো, আপনারা সুযোগ পেলে আপনারা বলবেন, আপনারা যখন বড় অফিসার হবেন বা বড় কেউ হবেন তখন আপনারা করবেন। তো মনে রাখবেন ইনশাল্লাহ কি, স্যার। যে আমি পাইনি এই জন্য আরেকজন পাবে না, আরেকজনের হবে না, এরকম না। আপনারা চেষ্টা করবেন যে ভবিষ্যতে সুযোগ থাকলে যে হোক। শুধু বিসিএস কেন, সবগুলো পরীক্ষা পরীক্ষা হবে। কম্পিটিটিভ মানে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে সবারই তো নিজস্ব একটা করে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আনসার গুলো প্রোভাইড করতেই পারে তারা। যে এই প্রশ্ন এই ব্যাখ্যা আছে, এটা দেওয়া আছে, কারণ প্রশ্ন তো এক্সপার্টরাই করে, তো এক্সপার্টদের কেন অ্যান্সার দিল, এটা ব্যাখ্যা আছে। তো বা এই উত্তরটা দিল, নিচে একটা ছোট ব্যাখ্যা দেওয়া থাকলো যে এই কারণে, এটা এই কারণে, অল্প একটু দেওয়া যেতে পারে। আহ হয়তো যারা ওইখানে কাজ করে তাদের নজরে আসে না, আসলে হয়তো চিন্তা করবে কোনোদিন, আমরা আশা করি। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার, আসবে সুদিন বাংলাদেশে। আচ্ছা। আহ আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আজকে আর কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এনামুল, লিভ নিচ্ছি। ওকে স্যার।